উনি না আমাকে দেখে হাসছে, আর চোখ দুটো অস্বাভাবিক ভাবে মানে জ্বলছে রীতিমতন, নিয়ন, মানে একদম আলো যেন বেরোচ্ছে মনে হচ্ছে চোখ দুটো দিয়ে। যখন একদম লিফটটার নামে, ধরো 6 তলা থেকে 5 তলায় আসবে, তো এবার কোলাপসিবল গেট দেওয়া থাকলে কি তুমি ওই ফ্লোর অব্দি তুমি দেখতে পারবে, ফ্লোরটা দিয়ে নেমে যাচ্ছে। তা মানে ভুল হবে না, হয়নি। এবং আমার কথাটা যদি বিশ্বাস হয়, তোমার বা আমার শ্রোতা বন্ধুদের যদি বিশ্বাস হয়, হবে, না হলে না হবে, আমি চোখের সামনে একটা লিটারালি একটা পা এসে দাঁড়াতে দেখলাম। যেন মনে হলো ছাদের সিঁড়ি থেকে উল্টো পায়ে কেউ হেঁটে এলো। ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার চ্যানেল টেরর এফএম, যেখানে আমরা আপনাদের জীবনের কিছু অলৌকিক এবং ভয়ঙ্কর ঘটনার কথা আপনাদেরই মুখ থেকে শুনবো বা শুনতে চাইব। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলোর কোনো যুক্তি বা তর্কের দ্বারা ব্যাখ্যা পাওয়া যায় না। আর সেই রকমই একটা ঘটনা শেয়ার করেছেন ইন্দ্রদা আমাদের সাথে। তো চলুন দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের জীবনেও এরকম কোনো ঘটনা ঘটে থাকলে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। আর এই ভিডিওটাকে লাইক করতে বা শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টিল দেন, স্টে টিউন টু টেরর এফএম। হ্যাঁ, হ্যালো, বলো বলো। হ্যাঁ দাদা, কেমন আছো? এই তো, তুমি কেমন আছো বলো? এই তো চলে যাচ্ছে, গরমে যা অবস্থা। প্রচন্ড গরম পড়েছে। আর আমিও তো ফিরলাম, একটু আগে ফিরলাম, আমার তো রবিবারও কাজ থাকে। তো আমি আগে বলতে চাইছি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য, আমি চাইছি তুমি তোমার মুখ থেকে তোমার নিজের পরিচয়টা যদি একটুখানি বলে দিতে তাহলে। আমার পরিচয় হচ্ছে, মানে আমার পুরো নাম ইন্দ্রজিৎ ধর। আমি থাকি বাগুইয়াটিতে। মোটামুটি আমার বয়স 38-39। তো আমি পেশায় ব্যবসাদার, কিন্তু তার সাথে গান বাজনাও করি। আমার নিজস্ব একটা ব্যান্ড আছে, দুটো ব্যান্ড আছে অ্যাকচুয়ালি। তো দুটো ব্যান্ড আমি চালাই, গান বাজনাকে প্রচন্ড ভালোবাসি। আর আরেকটা আমার খুব শখের জিনিস, সেটা হলো আমি প্রচুর প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ফিল করতে, বা কারো কাছে গল্প শুনতে, রিয়েল গল্প শুনতে, এবং প্রচুর হরর মুভিজ এগুলো ওয়াচ করি। নানান রকম, মানে কোরিয়ান হরর মুভিজ গুলো আমার এখন আজকালকার খুব জনপ্রিয়তা পাচ্ছে সবার কাছে, আমার কাছেও তাই। কোরিয়ান হরর মুভিজ, যদি একটু 1 মিনিট ইন্টারাপ্ট করছি, কোরিয়ান হরর মুভিজ বা জাপানিজ হরর মুভিজ এর মধ্যে যদি কোনো রেফারেন্স লাগে আমাকে বলতে পারো, আমি তোমাকে অনেক রকম মুভিজ দিয়ে দেবো। কোরিয়ান আছে, ইন্দোনেশিয়ান আছে। আচ্ছা, তো যাই হোক, তা আমি এগুলো তো করি, তা চর্চা করি। সোজা কথা হচ্ছে তো, ভূত চর্চা করতে ভালোবাসি আমি। প্রেত চর্চা লাইফে আমার অনেক প্রেত চর্চা, ঠিক। তো আমার অনেক রকম গল্প আছে, অনেক রকম গল্প কি আমার লাইফেই 3-4 বার অভিজ্ঞতা আছে, ভালোভাবে অভিজ্ঞতা করা। আর কিছু কিছু হচ্ছে কিছু ছুঁয়ে যাওয়া গল্প, হয়তো আমি ওটা বুঝিনি, পরে আমি রিয়েলাইজ করছি, আচ্ছা এটা হলো, হ্যাঁ এটা তো ঠিক হলো না, বা এটা তো সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব নয় এই জিনিসটা। তো আমি এগুলো নিয়ে, এটা আমার ভালোবাসা। সোজা কথা হচ্ছে এটা আমার ভালো লাগা। রহস্যকে জানতে বা রহস্যকে উদ্ঘাটন করতে ভালো লাগে সেটা, হ্যাঁ প্রচন্ড প্রচন্ড। যেমন সাসপেন্স থ্রিলার মুভি তো আছে, হরর মুভি তো আছে, সাসপেন্স থ্রিলার মুভি, নানান রকমের ডিটেকটিভ মুভিজ বা বই আমি পড়তে, এগুলো খুব ভালোবাসি। আচ্ছা, তো আমার বাড়ির লোকেরা আমাকে অনেক মানে ঝাড়ি দেয় আর কি, এগুলো করবি না, এগুলো করো না, এগুলো করলে মানুষ একটু ডিপ্রেসড হয়ে যায়। হ্যাঁ, নেগেটিভ এফেক্ট পড়ে। নেগেটিভ এফেক্ট পড়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয়, মানে বলতে গেলে নেগেটিভ একটা জিনিসের যেমন নেগেটিভ এফেক্টও থাকে, পজিটিভ এফেক্টও থাকে। তো আমরা অনেক কিছু জিনিস জানতে পারি যেটা হয়তো মানে এই জিনিস বিষয় নিয়ে আমরা যদি চর্চা না করি তাহলে হয়তো আমাদের জ্ঞানের ভান্ডারটা সঞ্চয় করতে পারতাম না। তো আমার নেগেটিভ পরে বলে, তারপর মাঝখানে আমি একটু বন্ধ রেখেছিলাম নিজের একটা কাজকর্মে। ঠিকই, মানে আমার একটু হয়তো নেগেটিভ প্রভাবই পড়েছিল। তো সেটার জন্য আমি ভেবেছিলাম যে
বোধহয় এইটার জন্যই হচ্ছে, এই ঘটনাটার জন্যই হয়েছে, বা এইগুলো করি বলেই হয়তো হচ্ছে। এটা মনের মধ্যে হয় না, যেরকম একটা সুপারস্টিশিয়াস ফিলিংস ঢুকে গেছিল। তখন বেশ কয়েকদিন আমি বন্ধ রেখেছিলাম, আমি সেরকম ভাবে ওয়াচ করতাম না। আচ্ছা, কিছু হন্টেড মানে ঘোস্ট হান্টিং ফান্টিং এগুলো আর ওয়াচ করতাম না। তারপর মানে আবার একটা আবার যেরকম ঘাবড়ে যাওয়া দেখেছি। ব্যাপারটা বলে, সেই জিনিসটা আপনার হ্যাঁ, মধ্যে হ্যাঁ, এসে হ্যাঁ, গেছিল একটা। বুঝতে তারপর পেরেছি। ঘাবড়ে গেছিলাম আমি। একটা ইনসিডেন্ট আমি বলবো আজকে, তোমাকে খোলাসা করে বলবো ইনসিডেন্ট। অবশ্যই। তো ওইটার পর আমি একটু সত্যি কথা বলতে সমঝে গেছিলাম যে মা বাবারা যখন ছোটবেলায় বলে না সাবধান হয়ে যা, ঠিক সেরকমই সাবধান একটু হয়ে গেছিলাম। বাট সেই দিন থেকে আমার কি হয়েছিল জানো, সেই দিন থেকে হয়েছিল কি আমার মধ্যে থেকে ওই ভয় ব্যাপারটা চলে গেল। আচ্ছা, দিন থেকে আমার ওই ভয় ব্যাপারটা চলে গেল মনের থেকে। আমি সত্যি কথা বলতে আর সেরকম ভাবে পাই না, বাট পাই, সেরকম না মানুষ আচ্ছা। ভয় পায় না সেরকম বললে হয় না, পাই। বাট সেদিনকে ওই ফিলিংসটা সেদিনকে ওই ফিলিংসটা আলাদাই ছিল। আচ্ছা, তো আলাদা বলতে কথা হচ্ছে মাসটা ছিল ডিসেম্বর মাস 2019-এর 27শে ডিসেম্বর। কেন মনে আছে ডেটটা? কারণ হচ্ছে 25শে ডিসেম্বর যেরকম নর্মাল সবাই উদযাপন করে সেরকম ছিল। 26-27 তারিখে আমার ছর্দি, মানে আমি বাগুইয়াটিতে থাকি, আমার ছর্দি বাগুইয়াটিতেই থাকে। এবার আমার বাড়ি থেকে ছর্দির বাড়ির ডিস্টেন্স হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট। মানে বাগুইয়াটি তো নানান জায়গা রয়েছে, বাগুইয়াটি এসি মার্কেট আছে, তারপর বাগুইয়াটি বিচিত্রা, বাগুইয়াটি তেলপুকুর। তো আমি সেদিনকে বাড়ি থেকে সন্ধ্যেবেলা যেরকম বেরোয় মানুষ, কাজ থেকে ফিরে আসার পর সন্ধ্যেবেলায় সবাই সবার বাড়ির ওই আনুষঙ্গিক জিনিস যেগুলো খুব দরকার সেগুলো কেনে। রুটি হয় না, ম্যাক্সিমাম লোক কেনা রুটি খায়, বাড়িতে ঝট করে হয়ে ওঠে না। তো রুটি খাবো বা যা তার সাথে কিছু আনুষঙ্গিক যা নেবো, তরকারি তরকা এসব। কিন্তু আমি তোমাকে পুরো মেনুটা বলতে পারবো। সেদিনকে আমি আমার মিসেসকে ফোন করে বললাম যে রাতে কি খাবে রুটির সাথে। খুব কড়া ঠান্ডা পড়েছিল সেদিন। বললো তুমি এক কাজ করো, রুটি আনো, তরকা আনো। আমাদের বাগুইয়াটিতে এখানে কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে তরকা হচ্ছে আমরা বলি বাগুইয়াটির ওয়াল ফেমাস তরকা। ওটা খুব ফেভারিট, লাইন পড়ে বিকেলবেলায়। তো বললো যে আজকে একটু তরকা আনো, এগ তরকা, আর সাথে একটু মিষ্টি কিছু আনো, কারণ আমাদের বাড়িতে সবাই যখন রুটি খায় সেদিন একটু মিষ্টি আইটেম কিছু লাগে। তা ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, মিষ্টির মধ্যে কি খাবে? তা বললো অমুক মিষ্টি তুমি আনো। আমি ভুলে গেছি, মিষ্টিটাই শুধু ভুলে গেছি। তা ঠিক আছে। তখনই আমাকে তৎক্ষণাৎ ফোন করলো আমার ছোট জামাইবাবু। আমার ছর্দি থাকে হচ্ছে রেলপুকুর রোড, বাগুইয়াটি। তা আমাকে ছোট জামাইবাবু ফোন করে বললো ভাই কোথায়? আমি বললাম যে এই তো আমি বাজারেই রয়েছি, রাস্তার উপরেই বাগুইয়াটিতে সব কেনাকাটি করছি। তাহলে তুমি তাহলে বাড়িতে চলে আসো আমার। কারণ আমার জামাইবাবু হচ্ছে আমার একদম ছোট জামাইবাবু, আমার 4 দিদি, এটা হচ্ছে ছোট জামাইবাবু। এই হচ্ছে আমার ফ্রেন্ড, মানে এই হচ্ছে আমার ফ্রেন্ড জোন, সোজা কথা। তো বললো ভাই বুঝতেই পারছো শীতকালে একটু পার্টি করবে। তো আমাকে বললো তুমি তাহলে চলে আসো, আমি তোমাকে জিপেতে ট্রান্সফার করে দিচ্ছি, তুমি পার্টির ব্যবস্থা করে নিয়ে চলে আসো। ঠিক আছে, পার্টির ব্যবস্থা করে নিয়ে আসবো। সাথে বললো যে তুমি তোমাকে কিছু আনতে হবে না, বাড়িতে একটু মানে করে রেখেছি, সাইড ডিশ কিছু করে রেখেছি স্টার্টার, তুমি আসো। আমি বললাম যে আমার কাছে তো রাত্রির খাবারের সব জিনিসপত্র রয়েছে, ঠিক আছে আমি আসছি, আমি তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। সমীরদা, মানে ওনার নাম সমীর পোদ্দার। আমি তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, ঠিক আছে তাহলে তুমি চলে আসো। সেই ঠান্ডাটাও ভালো পড়েছিল। তা আমি গেলাম দিদির বাড়িতে, অ্যাজ ইউজুয়াল আমার সাথে সব ছিল, রুটি তরকা মিষ্টি সবই নিয়েছি। গিয়ে আমি দিদিকে বললাম যে কাজ কর, তুই ওই আরে ইয়ে যেটাকে বলে ওভেন, বুঝতে পেরেছো? ওভেনের ভেতরে ঢুকিয়ে রাখ তরকাটা রুটিটা, কারণ যাওয়ার সময় একবার জাস্ট ঘুরিয়ে দিবি 30 সেকেন্ডের জন্য, তাহলে গরম থাকবে জিনিসটা। মাইক্রোওয়েভ
মাইক্রোওয়েভ, সরি নামটাই ভুলে গেছি, আমার মাথায় ইন্ডাকশন আছে। তো দিদিকে বললাম যে তুই ওখানে রেখে দে খাবারটা। এবার আমি আর জায়াবু একটু পার্টি করতে বসলাম, নানান গল্প, আমি গান ফান গাই, তো আমার জায়াবু খুব সুন্দর গান গায়, ফোক সং গায়। তো জায়াবু আমার সাথে ওই পার্টি করছি আমরা দুজন, আর গান টান গাইছে। সাইড ডিশ যেটা রান্না করেছে সেটা বারবার গিয়ে গরম গরম তুলে নিয়ে আসছে, মজা আর কি ঘরের মধ্যে। করতে করতে রাত বেজে গেল 11:30। এবার আমাদের বাড়িতে আমরা কিন্তু সবাই একটু দেরিতে খাই, আমার মেয়ে বাদে সবাই আমরা দেরিতে খাই রাত্রিবেলার ডিনারটা, কারণ আমি একটু রাত্রি করে ফিরি। তারপর আমার চায়ের অভ্যেস আছে, চাটা খাওয়ার পর একটু লেট হয় আমার খেতে, 12:30 পরে একটা হয়ে যায়। আমি আমার মিসেস ওই টাইমেই খাই প্রায়। তা আমাকে বললো যে তুমি তাহলে তাড়াতাড়ি চলে এসো, 12:15 বাজে। না এই তো আমি বেরোচ্ছি। তখন আমি বেরিয়ে পড়লাম। দিদি বললো দাঁড়া, তুই তো রুটি তরকা নিয়ে যাচ্ছিস, তো সমীর আজকে মাংস এনেছিল, তো তোদের জন্য পুরো 1 কেজি মতন ধরা রয়েছে রান্না করা, আমি তোকে বড় টিফিন বক্সে দিয়ে দিচ্ছি, তুই এটাও নিয়ে যা, তাহলে রাত্রিতে বেশ ভালো তোদের হয়ে যাবে। ও দিল আমাকে, সব প্যাকিং করে দিল বড় ব্যাগের মধ্যে, যে ব্যাগগুলো পেপার ব্যাগের মধ্যে কিছু দেখা যায় না যেগুলো, ওখানে সব প্যাকিং করে আমি নিয়ে আসছি। এবার আমি অ্যাজ ইউজুয়াল ওর বাড়ি থেকে বেরোলাম। বাড়ি থেকে বেরিয়ে আমার দিদির বাড়িটা হচ্ছে রেলপুকুর রোডের কিন্তু একটু গলির ভেতরে একটা, তো গলি থেকে বেরিয়ে এসে রেলপুকুর রোডটায় উঠলাম। উঠে একদম শীতের রাত, শুনশান হয়ে গেছে চারিদিক, কোনো দোকানপাট তো খোলা নেই। আমাদের বাগুইয়াটিতে দোকানপাট অনেক রাত অব্দি খোলা থাকে, কিন্তু ঠান্ডার জন্য সেদিনকে হয়তো তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। তা আমি রেলপুকুর রোডটার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছি। রাস্তায় প্রচুর কুকুর, আমার ভয় নেই ওই কুকুরে, ওরা আসছে আমাকে শুকছে চলে যাচ্ছে, আমিও এগোচ্ছি, আমাকে তার মধ্যে আমার মিসেস ফোন করলো, করে বললো কি আসছো? বললাম আসছি, নেই রিক্সা পাচ্ছি না আমি, কারণ হেঁটেই না তো আসতে হবে। তো বলছে ঠিক আছে তাহলে তুমি হাঁটা চালিয়ে যাও, রিক্সা আসলে আসবে, তা নাহলে হেঁটে তুমি চলে এসো, অনেক রাত হয়ে গেছে, রাতে তো খাবো, খাবার তো তোমার কাছে। আমি ঠিক আছে। তা আমার মেয়েও সেদিনকে বসেছিল, ও রুটি খাবে বলে বাবার সাথে ও বসেছিল। আমি রেলপুকুরকে জাস্ট ক্রস করছি। যারা শ্রোতা বন্ধুরা যারা শুনছে, যে বাগুইয়াটি চেনে সে বুঝতে পারবে, সে কানেক্ট করতে পারবে ব্যাপারটা, রেলপুকুর রোডটা কিরকম আর কি। খুবই জমজমাট একটা রাস্তা। তো প্রথমে একটা ক্লাব পরে, ইউনাইটেড ক্লাব, তারপরেই পুকুরটা, বেশ বড় একটা পুকুরটা ক্রস করে একটু বাঁদিক টার্ন নিয়ে ডান দিকে আবার গেলে আমাদের মেন রোড, মানে বাগুইয়াটির মেন রাস্তা। তো আমি হেঁটে হেঁটে আসছি, যতক্ষণ আমি পুকুরটাকে ক্রস করছি পেছনে কুকুর ছাড়া আর কিচ্ছু নেই, না মানে কুকুর ছাড়া আর কোনো মানে জনমানবহীন, মানে আমি আর কুকুর রাস্তায় যাচ্ছি। তখন কিন্তু টাইমটা মনে রেখো, 11:15 আমি কিন্তু বলে যাচ্ছি তোমাকে ক্রমাগত, কেন তার সেটা আমি লিঙ্ক করাচ্ছি। তা আমি ঘড়ি দেখছি বারবার, আমার হাত ঘড়ি পরার একটা অভ্যেস, আমি ঘড়ি দেখছি ঠিক আছে 12টা বাজতে 5 মিনিট হাঁটলাম, ঠিক আছে হাঁটি এবার জাস্ট পুকুরটা ক্রস করে বাঁদিকে যে রাস্তাটা কার্ভ হয়ে আবার ডান দিক যাচ্ছে, ওখানে খুব অন্ধকার ওই জায়গাটা। যারা বাগুইয়াটি চেনে তারা জানবে, রেলপুকুরের ওই জায়গাটাই রাত্রিবেলাতে অন্ধকার, মানে স্ট্রিট লাইট কাজ করে না। তা ওখানটা যেই এসছি, ওখানে আসার মুহূর্তেই আমি দেখছি আমার পেছন দিয়ে একটা রিক্সা আসছে। কিন্তু আমি পয়েন্টটা নোট করো, আমি যতক্ষণ হেঁটে আসলাম একটাও রিক্সা নেই, রিক্সাটা তো আমার পেছনের রাস্তা দিয়েই আসবে। কিন্তু আমি যখন পুকুরটা ক্রস করে ওই অন্ধকার জায়গাটা আসলাম, দেখলাম একটা রিক্সা আসছে, পায়ে টানা রিক্সা। মানে অ্যাকচুয়ালি আমাদের বাগুইয়াটিতে এখন সব ইলেকট্রিক রিক্সা, টোটো নয়, মানে ইলেকট্রিক রিক্সা, 3 চাকার রিক্সা কিন্তু ইলেকট্রিক। তা আমি রিক্সাটা দিয়ে আসছে, পায়ে টানা রিক্সা, একদম বয়স্ক ভদ্রলোক কেউ চালাচ্ছে। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম কাকা যাবেন? বলে হ্যাঁ যাবো। ভদ্রলোকের ডেসক্রিপশনটা দিই, পরা রয়েছে, প্যান্ট একটা পরা, মানে এমনি নর্মাল ট্রাউজার প্যান্ট মতন, একটা শার্ট পরা, উপর দিয়ে একটা ভোচকা মতন ওই তোমার সোয়েটার, ধূসর কালারের, আর পুরো মাথা দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে একটা গামছা দিয়ে জড়ানো।
এবং ওটা হচ্ছে শীতের জন্য যেটা অনেকে ঢেকে রাখে, কান টান দিয়ে পুরো, শুধু চোখ দুটো বেরিয়ে আছে। তো আমি উঠলাম রিক্সায়, উঠে আমি বললাম যে দাদা আপনি কাকা চলুন নিয়েতে, বয়স্ক মনে হচ্ছে দেখে, কাঁচা পাকা চুল দাড়ি বোঝা যাচ্ছে। কাকা চলুন না, আমি যাব হচ্ছে পোস্ট অফিস বাগুইয়াটি। তো বাগুইয়াটি পোস্ট অফিসের দিকে ও টার্ন নিল, মানে মেন রোডে উঠে ডান দিকে টার্ন নিল। আমরা যাচ্ছি, তো উনি যেতে যেতে আমাকে কথা বলছে, আমার সাথে অনেক রকম কথা বলছে। বলছে আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে। আমি বললাম, হ্যাঁ আজকে ঠান্ডাটা বেশ পড়েছে। বললো আমি তখন ওনাকে একটা কথা বললাম, আমার না একটা প্রবলেম আছে, আমার চোখে চশমা আছে, আমার মানে একটু মানে পার্শিয়াল বলবো, আমার একটু নাইট ব্লাইন্ডনেস আছে, বুঝতে পেরেছো? মানে একদম অন্ধকারে আমি ঠাউর করতে পারি না, অনেকে যেটা ঠাউর করে নেয় আমি পারি না সেইটা, মানে তালাটা যে খুলবো চোখে, আমি অন্ধকারে আমি দেখতে পাই না ঠিক করে। তো আমি বললাম কাকা আপনি আমাকে একটা হেল্প করবেন? আমার বাড়ির সামনে এসে বলছি, আমি বাড়ির অব্দি এসে গেছি। বললাম কাকা আমাকে একটা হেল্প করবেন, আমি আপনাকে চাবি দিচ্ছি, আমাকে একটু গেটটা খুলে দেবেন? ততক্ষণ আমাদের মেন গেট দুটো তালা পড়ে গেছে, মেন গেটে রাত্রিবেলায় দুটো তালা পড়ে যায়। তো দুটো তালা পড়ে গেছে, তা আর প্লাস লাইটটাও নিভিয়ে দিয়ে যায়, আমাদের যে সেক্রেটারি আছেন ফ্ল্যাটে উনি লাইটটা নিভিয়ে দিয়ে যায়। আমার কিন্তু কোনো সিকিউরিটি নেই, মানে সিকিউরিটি যে থাকে না দারোয়ান, সেসব নেই। তো আমি বললাম কাকা আপনি আমাকে এই হেল্পটা শুধু করুন, আমাকে তালাটা একটু খুলে দিন, আপনি তালা খুলে দিন, আমি ভেতরে লাইটটা জ্বালালেই আমার আমি তাহলে গেটটা দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তখন উনি রিক্সা থেকে নামতে নামতে আমাকে একটা কথা বলছে, হ্যাঁ আমি খুলে দিচ্ছি, তবে এত রাত হয়ে গেল, এত শীতের রাত, এই রাত্রিবেলায় গিয়ে আবার খাবার গরম করা, এই রুটি মাংস তরকা, আমাকে ভদ্রলোক বলল। আমি আমি ঠিকই, আবার গরম করতে হবে, এই একটা শীতকালের জ্বালা বলে উনি গেটটা খুলে আমাকে ঢুকিয়ে দিয়ে নিজে টাকাটা দিয়ে দিল আবার বাইরে দিয়ে আমাকে। এবার আমি যখন গ্রাউন্ড ফ্লোরে লাইটটা জ্বালাচ্ছি, হয় না প্যাসেজের যে লাইটটা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, লাইট তো জ্বালাতে হবে, লাইটটা জ্বালাচ্ছি, লাইটটা জ্বলছে না। ওটা আমাদের একটা ডিস্টারবেন্স ছিল একসময়, ওটা সুইচের কোনো গন্ডগোল ছিল, মাঝে মাঝে জ্বলতো মাঝে মাঝে জ্বলতো না, লাইটটা জ্বলছে না, কিন্তু ফার্স্ট ফ্লোরের লাইট আমি জ্বালিয়ে দিয়েছি, সেই আলোটা আসছে। তা আমি তখন ওনাকে বলছি যে উনি আমাকে তখন গেটটা দিয়ে দিল, দিয়ে আমি মোবাইলটা যে বার করে টর্চ জ্বালাবো, মানে বাই গড বলছি, আমি মোবাইলটা বার করে দেখছি আমার মোবাইলটা পুরো ব্যাটারি ডাউন হয়ে ফোনটা সুইচ অফ হয়ে গেল। আমার মনে আছে আমি যখন রেলপুকুর দিয়ে আসছিলাম তখন আমার মোবাইলে 70 ওপরে চার্জ ছিল, 72 73 এরকম একটা চার্জ ছিল আমার ফোনে। ফোনটা কি খুব পুরনো ছিল কি? একদমই না, 2019-এ আমি ওই ফোনটা কিনেছিলাম, তারপর আবার পরে আরেকটা ফোন কিনেছিলাম, বাট ওই ফোনটা এখনো আমার বাড়িতে চলে। আচ্ছা, ফোনটা মানে ওটা বাড়িতে চলে, মানে হচ্ছে আমরা ওই ফোনটাকে বাড়িতে ইউজ করি, মানে খুব ভালো কন্ডিশন ফোনটা। আমার বাড়িতে যে আমার মাসি থাকে, আমার তো মা বাবা নেই, আমার মাসি কি করে মাঝে মাঝে ফেসবুক বা ইউটিউব ভিডিও চালিয়ে দিয়ে ও দেখে, আমাদের ওয়াইফাই দিয়ে ও দেখে। ফোনটা ভালো ফোন, এবার 70% উপরে চার্জ ছিল ফোনটা। আমি যখন বাড়ির নিচে, তখন আমি তো সত্যি কথা বলছি একটু পার্টি মুডে ছিলাম, তো আমি আর অতটা খেয়াল করিনি কিছু, যে ফোনটা সুইচ অফ হয়ে গেল, হয়ে যেতে পারে, হয়তো ভুল দেখেছি। তো তখন উনি দরজাটা যখন গেটটা বন্ধ করতে করতে আমাকে বলছে, নামটা মনে রেখো, আমার নাম নিতাই মণ্ডল, আমি কিন্তু রিক্সা চালক নই বাবু, জানেন তো? তাই নাকি? বলছে আমি অন্নদা সুন্দরী স্কুল, মানে আমাদের বাগুইয়াটিতে খুব নাম করা একটা স্কুল মেয়েদের, অন্নদা সুন্দরী স্কুলে আমি স্টাফ ছিলাম, নন টিচিং স্টাফ ছিলাম। বললাম তাই? বাহ, আপনি তো বেশ শিক্ষিত লোক, তাহলে স্কুলের স্টাফ মানে নিশ্চয়ই পড়াশোনা জানে। মানে হ্যাঁ আমি পড়াশোনা জানা মানুষ, কিন্তু জানেন তো আমাকে না খুব একটা বাজে বদনাম দিয়েছিল,
যেহেতু ওটা মেয়েদের স্কুল, আমি এটা বাজে বদনাম দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে ওরা। বললাম বাবা আপনি এত শিক্ষিত লোক, আপনি রিক্সা চালাচ্ছেন, সে আপনাকে কি বদনাম দিয়েছে না দিয়েছে সেটা তো আমি জানতে চাইছি না এক্ষুনি। তবে শিক্ষিত লোক রিক্সা চালাচ্ছেন, আপনার একটা ছবি তুলে রাখি বরঞ্চ। তখন বলছেন না আপনি ছবিটা তুলবেন না বাবু, ছবি তুললেও উঠবে না। তো আচ্ছা, আমি একটু হাস্য কৌতুক মতনই নিলাম কথাটা। কি বলে পাগলের মতো লোকটা। আমি লিটারালি তখনই ফোনটা বার করে যখন দেখলাম ফোনটা সুইচ অফ হয়ে গেল। মানে জাস্ট দেখালো যে সুইচ অফ হওয়ার যেটা হয় না, কোম্পানির নামটা ওঠে, সুইচ অফ হয়ে গেল। আচ্ছা, চালানোর চেষ্টা করলাম, হলো না। তখন হঠাৎ করে ভদ্রলোক আমাকে বলছে যে আমি বললাম আপনার ছবি উঠবে কি, আমার তো মোবাইলই অফ হয়ে গেল। তখন বলল যে না বাবু আমার ছবি এখন আর উঠবে না, আমি যখন ছিলাম তখন ছবি কেউ তুললো না, এখন না থাকতে ছবি তুলে আর কি হবে। আমি লিটারালি রেগে গেলাম ওনার উপর। আপনি কি ফাজলামো করছেন আমার সাথে, কি বলছেন আপনি আজে বাজে কথা। তো তখন বলে আমাকে লাস্ট কথাটা বলছে উনি, আমার নাম নিতাই মণ্ডল, আমি আচ্ছা। যখন ছিলাম তখন আমাকে নিতাই মণ্ডল নামে সবাই চিনত। আচ্ছা, বললাম আবার আপনি এই বাজে কথা বলছেন। বলে ওনার সাথে আমার মাঝখানে গেট দেওয়া, মাঝখানে আমাদের লোহার গেট, কোলাপসিবল গেট দুটোই দেওয়া, আচ্ছা, দুটো তালা মারা। আমি গেটের এপারটায়, উনি গেটের ওপারটায়, এবং পিচ ব্ল্যাক অন্ধকার, জাস্ট ওপর থেকে ফার্স্ট ফ্লোরের লাইটটা যতটা পড়ছে সিঁড়িতে ততটা আসছে। আমি ওনার মুখের দিকে তাকালাম, আমি আজও সেই জিনিসটা ভুলতে পারিনি বা পারবো না, সেটা আমি বলছি। তখন আমি দেখলাম উনি না আমাকে দেখে হাসছে, হাসছে, কোনো সাউন্ড নেই হাসিটা, হাসছে মানে একদম দাঁত কপাটি বার করে, দাঁতগুলো সাদা ফ্যাট ফ্যাট করছে। ওনার গায়ের রংটা কালো, আমি যখনই দেখেছিলাম রিক্সাওয়ালা নিশ্চয়ই ফর্সা হবে না, কালো গায়ের রং, দাঁতটা ফ্যাট ফ্যাট করছে সাদা, আর চোখ দুটো অস্বাভাবিক ভাবে, মানে তোমাকে আমি অন্য বলে কিভাবে বোঝাবো, চোখ দুটো মানে ধরে রাখো রেডিয়াম জ্বলে না, দেখবে ঘড়িতে যে রাত্রিবেলায় রেডিয়াম দেখা যায়, চোখ দুটো জল জল করছে তো, ঠিক ওরকম রেডিয়ামের মতন। জাস্ট মনে হচ্ছে ঘড়ির যে রেডিয়াম থাকে না, ঘড়িতে যে থাকে যে নিয়ন যেটা থাকে রাত্রিবেলায় জলে অন্ধকারে, মানে বেড়াল বা জন্তু জানোয়ারের চোখ যেরকম জ্বলে সেরকম জ্বলছে। রাইট একদম, মানে জ্বলছে রীতিমতন নিয়ন, মানে একদম আলো যেন বেরোচ্ছে মনে হচ্ছে চোখ দুটো দিয়ে। আমি থাকি 4 তলায়, আমার আমি যে বিল্ডিংটায় থাকি তখন লিফটের কাজ চলছিল, তো সিঁড়ি দিয়েই উঠতে হবে। আমি ওখান থেকে চিৎকার করে ডেকেছি আমার ওয়াইফকে, আমার ওয়াইফের নাম ধরলাম শর্মিষ্ঠা, আমি নিচ থেকে শর্মিষ্ঠা বলে চিৎকার করেছি। করে আমি দৌড়ে সিঁড়ি, মানে আমাদের সিঁড়িটা কি গেট থেকে ঢুকে আবার বাঁ দিক টার্ন নিয়ে সিঁড়িতে উঠতে হবে, আমি সিঁড়িটার সামনে গেছি, তখনও আমার ওনার দিকে চোখ পড়েছে, তখনও দেখছি ওনার চোখ দুটো ওরকম জ্বলে যাচ্ছে, আর ওরকম হাসি মুখটা, মানে দাঁতটা বার করা, আমি তোমাকে এখনো বলছি আমার গুজবাম্পস আসছে, আজও আমার চোখের সামনে আমার ভেসে উঠলো চোখের সামনে। এবং কোনো আওয়াজ নেই ওনার হাসিতে, যে লোকে যে হা হা হি হি করে হাসে তা কোনো আওয়াজ নেই, ওরম ভাবে হেসে আমার দিকে তাকিয়ে রয়েছে কন্টিনিউ। আমি সিঁড়ি অব্দি এসে যখন সিঁড়ি দিয়ে দৌড়ে ওপরে উঠছি, তখন এক পলকে ওনার দিকে আমার চোখ পড়াতে আমি দেখছি তখনও জ্বলে যাচ্ছে চোখ দুটো। আমি চিৎকার করে যা সিঁড়ি দিয়ে দৌড়ে 2-3টে সিঁড়ি টপকে টপকে উঠছি। উঠে যখন আমি 3 তলা অব্দি উঠেছি, আমি আমার ওয়াইফকে সামনে দেখতে পেয়ে আমি ধপ করে বসে পড়েছি সিঁড়িতে বসে পড়েছে। তখন ও না বুঝতে পেরেছে ওটা আঁচ করেছে, কিছু একটা হয়েছে, আমাকে বলছে শিগগিরই তুমি ওপরে আসো, শিগগিরই ওপরে আসো বলে আমাকে তাড়াতাড়ি করে হাতটা ধরে টানতে টানতে ও কোন রকম ঘরে ঢুকিয়েছে, ঢুকে আমাদের ফ্ল্যাটের কোলাপসিবলটাকে বন্ধ করে তালা দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আমার 2 মাসি থাকে, বললাম না আমার বাবা মা নেই, আমার 2 বয়স্ক মাসি আমাদের সাথে থাকে।
হুম তো আমার নিজের মাসি, আমার মায়ের নিজের বোন। তো দুই মাসি তাড়াতাড়ি করে আমাকে ধরে নিয়ে এসে আমাকে সোফায় বসিয়ে আমাকে বলছে কি হয়েছে বাবু, কি হয়েছে? আর আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আর আমার চোখ দিয়ে লিটারলি টপ টপ করে জল পড়ছে। কি হয়েছে বাবু, কি হয়েছে? কারণ আমাকে ওই রূপে কোনোদিন দেখেনি ওরা। কি হুম হয়েছে, কি হয়েছে? তখন আমি ওই হাঁপাতে হাঁপাতেই আমি পুরো স্টোরিটা ওদেরকে বললাম। এবার পয়েন্ট গুলো নোট করো। আমি দিদির বাড়ি থেকে বেরিয়েছি 11:15, টাইম বললাম তোমাকে। আচ্ছা। হুম Right? তাহলে আমার বাড়িতে ঢুকে যাওয়ার কথা 10 থেকে 15 মিনিটের মধ্যে, 12টার মধ্যে আমার ঢুকে যাওয়ার কথা। হুম আমি যখন বাড়িতে ঢুকে আমার দেওয়াল ঘড়ির দিকে তাকিয়েছি, আমি দেখছি দ্যাট ওয়াজ 12:45, 1:45 বাজে। 1 ঘন্টা। এই 1 ঘন্টাটা কোথায় গেল? তার মানে কি এই ঘটনাটা ঘটতে ঘটতে 1 ঘন্টা লেগে গেল? এবং আমার মিসেস আমাকে বলছে যে তুমি 8 ঘন্টার ওপর হয়ে গেছো নিচে এসছো, আমি তোমাকে দেখেছি ঢুকছো, তুমি যখন তোমাকে ওপর থেকে চিৎকার করে করে আমি ডেকেই যাচ্ছি, তুমি কোনো সাড়া শব্দ দিচ্ছ না, শুধু আমি আওয়াজ পাচ্ছি তুমি কারোর সাথে একটা কথা বলছো। তুমি কার সাথে কথা বলছো? তাহলে সবিশটা রিক্সা করে আমি নামলাম, তুমি শিগগিরই দেখো রিক্সাটা আছে কিনা। আমাকে বললো আমি একটা রিক্সা দেখেছি, আমি একটা রিক্সা দেখেছি, বাট আমি দেখিনি যে তুমি রিক্সাটা থেকে ঢুকেছো কিনা বা রিক্সা থেকে নেমে ঢুকলে কিনা। আমি দেখেছি একটা রিক্সা দাঁড়িয়ে, মানে আমাদের বাড়ির নিচটা দাঁড়ালো, এবং একদম এন্টায়ার তুমি বারান্দায় দাঁড়ালে তোমার বাড়ির নিচটা তো পুরো দেখতে পাবে না, একটু ডিস্টেন্স ছেড়ে দেখতে পারবে, তাই তো? হুম কারণ নিচের ফ্ল্যাটের সানসেট গুলো থাকে, হুম তো ওটাতে দেখা যায় না। বলে আমি একটা রিক্সা দেখেছি সানসেটের তলায় এসে দাঁড়ালো, বাট আমি জানি না তুমি ওটা থেকে নামলে কিনা। মজার গল্প হচ্ছে আর একটা, আমার বাড়ির নিচে উঁচু সিঁড়ি করা আছে, ওখানে আমার বাড়ির পাশে একটা ক্লাব আছে, নেতাজি সুভাষ সংঘ ক্লাব, হুম এবং ক্লাবের যত জুনিয়র আছে ওখানে বসে আমাকে খুব লাইক করে ওরা আর কি। মানে আমি যখনই যাই আসি, ইন্দ্রদা ভালো তো, ইন্দ্রদা গান বাজনা হচ্ছে তো, এরকম আর কি। কারণ আমার চুল বড়, আমি সবসময় একটা মাথায় মেন বান করে রাখি মাথায়, হ্যাঁ, আর আমি একটু স্টাইল মেনটেন করি, তুমি দেখেছো বড় বড় গোফ, একদম মানে কার্ভিং মুস্ট্যাচ আমার রাখা। তো ওদের কাছে আমি খুব জনপ্রিয়। মাঝে মাঝে গিটার নিয়ে যখন যাই আসি, ইন্দ্রদা কি হলো, আজকে কি প্রোগ্রাম ছিল না রিহার্সালে গেছিলে, এসব। তা আমি দেখলাম নিচে গুড্ডু বলে একটি ছেলে, ওর সাথে আমার খুব ভাব। তো গুড্ডু দেখলাম বসে রয়েছে, আমি দেখলাম গুড্ডু আমার দিকে তাকালো কিন্তু কোনো রিয়াকশন নেই, ও আমার সাথে কথা বললো না, ওটা কিন্তু আমার খুব অবাক লেগেছিল। সেদিনকে তো রাত্রিবেলাটা আমার বাড়ির লোক সব জবুথবু হয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমার মধ্যে না ভয়টা চলে গেছে কিরকম অদ্ভুত ভাবে। আমি রাত্রিবেলায় নিজে বাথরুম যাচ্ছি, উঠছি, আমি খুব রাত করে ঘুমাই, মানে ভোরের দিকে আমি ঘুমাই, সোজা কথা। আমি ভীষণ ইউটিউব ওয়াচ করতে ভালোবাসি, নানান রকম অনেক কিছু দেখি, কখনো মুভি দেখি নেটফ্লিক্সে, কখনো ধরো ইউটিউবে কিছু একটা পডকাস্ট শুনছি বা দেখছি, বড় বড় লম্বা লম্বা পডকাস্ট। মানে আমার যেরকম ভূতের উপরে এই একটা হবি, সেরকম কিন্তু আমার ভগবানের উপরেও জানার খুব একটা আগ্রহ, মানে স্পিরিচুয়াল জিনিসের প্রতি আপনার প্রচন্ড আগ্রহ। প্রচন্ড আগ্রহ আমার। আমি যেরকম এই যে ভগবান কালকি কবে জন্ম নেবে, হ্যাঁ, কি বলে গেছে গীতার সারাংশ, মহাভারতে কি কি ক্যারেক্টার ছিল, এখনো অশ্বত্থমা বেঁচে রয়েছে, অনেকেই দেখেছে তাকে, হ্যাঁ, সেইগুলোর মানে অশ্বত্থমা বেঁচে রয়েছে সেইগুলোর পডকাস্ট গুলো শুনি, তারপর শুনি, মানে এইগুলো আমার খুব ভালো লাগে। কৈলাস পর্বতে কেন উঠতে পারে না, আজ পর্যন্ত কে কিরম ভাবে কৈলাস পর্বতে কি ফিল করেছে, এইগুলো সব আমার জানার, এগুলো কিন্তু আমার খুব আগ্রহ জানা। তো তারপর আমি সেদিনকেও রাত্রিবেলায় মোবাইল ওয়াচ করেছি, বাথরুমে উঠেছি, ভোরের দিকে ঘুমিয়েছি, আমার বউ একদম জড়সড়, মানে কম্বল টম্বল গায়ে দিয়ে জবু থবু, একদম বাথরুমে ওঠেনি, এত ভয় লেগেছে। আমার মাসিদের ওরকম ভয় লেগেছে। পরের দিন সকাল হলো, আমি ভোরবেলায় উঠে পড়েছি সেদিনকে। ন্যাচারালি সবাই পার্টি করলে একটু বেলা করে ওঠে, বাট আমি ভোরবেলায় উঠি, আমার নিয়মই, আমি সকালবেলায় ঘুম ভাঙি আমার বরাবর। ভোরবেলায় উঠেছি, ফ্রেশ হয়েছি নিজে, তো
মাসিরাও উঠে পড়েছে তাড়াতাড়ি, আমার ওয়াইফও উঠে পড়েছে। তারপর আমাদের একটা চা খাওয়ার পালা হয় সকালবেলা, ওই 9:30, 9:30 নাগাদ। তো চা খাচ্ছি সবাই একসাথে, তখন বলছে এবার বলো তো ঘটনাটা কি, এরকম বললাম। পরে তারপর আমি পাড়ায় বেরোলাম। রাইট, সেদিনকে না শনিবার ছিল, আচ্ছা, মানে যেদিনকে ঘটনাটা আমার সাথে ঘটেছে শনিবার, স্যাটারডে নাইট ওটা। স্যাটারডে নাইটেই সবাই পার্টিটা করে মানে সচরাচর। আর রবিবার দিন সকালবেলা উঠে আমি একটু বাজার টাজার যাবো, আমি বেরোলাম অ্যাজ ইউজুয়াল। বেরিয়ে মানে কি ভাববো, আমার সাথে গুড্ডুরই দেখা হলো, যে আগের দিন রাত্রিতে আমার বাড়ির নিচে বসেছিল। তাই বললাম, গুড্ডু ভাই কালকে রাত্রিবেলা আমি যে আসলাম, তুমি আমাকে দেখলে, দেখেও কথা বললে না, কি মুড খারাপ ছিল? আমাকে বলছে ইন্দ্রদা এটা হতে পারে, আমি তোমাকে দেখবো আর কথা বলবো না? মানে তুমি আমাকে দেখোনি? বলে না। আমি রিক্সা থেকে নেমেছি, তুমি দেখোনি? বলে না, আমি তোমাকে দেখিনি। বিশ্বাস করো, মানে লক্ষ্য করিনি তা নয়, তোমার বাড়ির রকে আমরা বসে রয়েছি আর আমরা তোমাকে ওয়াচ করবো না? স্ট্রেঞ্জ। কোনো একটা মানে একটা ডাইমেনশন হয় এটা শুনেছি। আর কখনো কখনো কোনো সময় থাকে যে সময়টা ওই ডাইমেনশনের সাথে আমাদের ডাইমেনশন কখনো কানেক্ট হয়ে যায়। প্লাস আমাদের সময়ের সাথে ওদের সময়টা ঠিক বলেছো, মানে একদম ম্যাচ করে যায় যেটা। হয়তো সেই সময়টা সেরকমই ছিল যে হয়তো আপনি ওই পোর্টালের মধ্যে ঢুকে হয়তো বেরিয়ে এসেছেন, যে জন্য ওই যেটা আপনার 1 ঘন্টা মানে 15 মিনিটে পৌঁছানোর কথা সেটা লেগে গেছে 1 ঘন্টার ওপর। 1 ঘন্টা। তো আমাকে তখন ভালো কথা, আমি সেদিনকে পরের দিন বেরিয়ে আমার এখানে অনেক রিক্সাওয়ালারা, আমার পাড়া রিক্সাওয়ালা সবাই ইন্দ্রদা বলে আমাকে চেনে। আমি একটি ছেলেকে ধরলাম, ওর নাম হচ্ছে পাপ্পু, না তাপস ওর নাম। আচ্ছা, তাপসকে বললাম, তাপস হচ্ছে সকালবেলা আমার মেয়েকে বাড়ির নিচ থেকে নিয়ে খালদার অব্দি ছেড়ে দেয়, বাস আসে ওখানে। আচ্ছা, তাপসকে আমি বললাম ঘটনাটা, তাপস এরকম এরকম ব্যাপার। বলে দাদা আমি খোঁজ নেব। অন্নদা সুন্দরী স্কুলে আমার রিক্সা খাটে, মানে ওদের একটা দুপুরবেলা যে মিড ডে মিলের যে খাবারটা যায় না, তাপসের রিক্সা করে খাবারটা যায়। এক জায়গায় রান্না হয় এবং খাবারটা যায় ওর রিক্সা করে দুপুরবেলা। বলে আমি ওই স্কুলের অনেকজনকেই চিনি, আমি জিজ্ঞেস করবো যে এরকম নন টিচিং স্টাফে নিতাই মন্ডল বলে কেউ ছিল কিনা বা আছে কিনা। তো দাদা তুমি রিক্সাওয়ালার হুলিয়াটা বলো। আমি হুলিয়াটা বললাম, সব ও শুনে নিল। আর তাপসকে সবাই চেনে আমাদের বাগুইয়াটিতে। আচ্ছা, তো রিক্সা মানে একটা রিক্সা, ও আমাদের এখানে ফ্রোকারিও করে, যে বাড়ি টাড়ি দেখায় না ব্রোকাররা, সেরকম কাজও করে। তো তাপস অন্নদা সুন্দরী স্কুল থেকে 2 দিন পর খবর এনে আমাকে বাড়ির নিচে ডেকে আমাকে বললো, দাদা তুমি ঠিক দেখেছো, নিতাই মন্ডল ঠিক বলেছো দাদা, নামটা নন টিচিং স্টাফে ছিল, ওর উপর একটা মেয়েকে শ্লীলতাহানি করার একটা কেস হয়েছিল, ওকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল, ও থানা পুলিশও হয়েছিল ওকে নিয়ে। আচ্ছা, দাদা তোমাকে আমি বলছি, কিন্তু আমার গায়ে কাটা দিচ্ছে কথাটা, তোমাকে আমি বলছি, ওই নিতাই মন্ডল আজ থেকে 3-4 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে। এবং মারা গেছে কোথায় শুনবে? ওই যে রেল পুকুর, ওই রেল পুকুরের পুকুর ধারের একটা গাছে গলায় গামছা দিয়ে মারা গেছে। নিতাই মন্ডল নামে একজন। আপনি যখন আসছিলেন ওই রেলপুকুরের ওদিক দিয়ে, তখন কি আপনি তো বললেন অনেক খাবারের আইটেম ছিল নিশ্চয়ই আপনার কাছে? এবার শোনো, এবার পয়েন্টটাকে তুমি কানেক্ট করো। আমার ব্যাগটা ঢাকা ব্যাগ, আমার টিফিন বক্সের মধ্যে বা প্যাকেটের মধ্যে সব রয়েছে। ও আমাকে এক্স্যাক্টলি বলে দিল রুটি, তড়কা, মাংস। আমি তোকে গল্প করিনি যে আমি তড়কা নিয়ে আসছি, আমি তোকে বলিনি আমি মাংস নিয়ে আসছি। ও আমাকে বললো কি করে যে, মানে এগুলো শুনলে কি মানুষের বিশ্বাস হবে না যে শীতের রাত, এই রুটি, তড়কা, মাংস আবার গরম করতে হবে? আমি কিন্তু তখন কথাটা ওয়াচ করিনি ওর। একটা কথায় আছে না বাংলা, যে চোর পালালে বুদ্ধি বাড়ে, আমার এক্স্যাক্টলি ওইটা হলো সেদিন। ব্যাপারটা খুবই ক্রিপি, মানে ওই স্মাইল করার যে স্মাইলটা যে এতটা ক্রিপি, এই যতবার তুমি আমাকে বলছো আমার গুজবাম্পস আসছে। মানে
আমার এখনো চোখে ভাসে, চোখটা বন্ধ করলেই না ভাসে ওই হাসিটা, ওই যে হাসিটা, আর ওই যে চোখ দুটো যে জ্বলছে। শোনো, কুকুর বেড়ালের চোখ কিন্তু লাইট পড়লে জ্বলে, ভালো করে মনে রাখো হ্যাঁ, ব্যাপারটা। কিন্তু একমাত্র চোখ জ্বলে অন্ধকারে, সেটা হচ্ছে বাঘ, বুলফ, এদের চোখ অন্ধকারে জ্বলে। লেপার্ড জঙ্গলে এদের চোখ ন্যাচারাল ভাবে জ্বলে দগদগ করে, বাঘের চোখ জ্বলে কোনো আলো ছাড়া। বাঘের চোখে নাকি এরকম কিছু একটা আছে, নিয়ন জাতীয় কিছু আছে, যেটা বাঘ রাতের বেলায় খুব ভালো দেখতে পারে। তো জন্তু জানোয়ার ছাড়া হয় না, ওয়াইল্ড জন্তু জানোয়ার ছাড়া হয় না, চোখটা ভাবে জ্বলতে পারে না। আর একটা মানুষও, একটা রিক্সাওয়ালা, মানে আমার সাথে আমার বন্ধু বান্ধবরা হাসি ঠাট্টা করে ওই গল্পটা বলেছে বা শুনেছে। তারা বলেছে তোর ছাত্র চোখে না, চোখে কোনো লেন্স পড়েছিল। একটা রিক্সাওয়ালা কি করে লেন্স পড়বে ভাই? আর হ্যাঁ চলো, পড়লো, ওর কি দরকার লেন্স পড়া? ওই রকম কন্টাক্ট লেন্স এখনো পর্যন্ত ইনভেনশন হয়েছে কিনা তাও এখনো কোথাও, আর যদি ইনভেনশন হয়েও থাকে তাহলে সেই কন্টাক্ট লেন্সের মানে এক্সপেন্সটা সাধারণ মানুষের পক্ষে বিয়ার করা পসিবল হবে না। তো এই যে হাসাহাসি অনেক হয়েছে আমার বন্ধু বান্ধব সার্কেল, আমার ফ্যামিলি সার্কেলেও হাসাহাসি হয়েছে। বাট যারা বিশ্বাস করার, আমার পাড়ার যে গুড্ডু বললাম যে ছেলেটি, ও বিশ্বাস করেছো, আমাকে বলছিল দাদা তুমি তো 4 তলা অব্দি উঠেছো, আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যেতাম। আর একমাত্র তুমি বোধহয় পার্টি করা ছিলে বলেই তোমার একটু জোর এসেছিল উপরে ওঠা, 4 তলা অব্দি উঠে যাওয়া, আমার হলে হতো না। এবার তোমাকে একটা ছোট ছোট কিছু ঘটনা বলছি, যেগুলো আমার লাইফে আমি ফিল করেছি বা আমি দেখেছি বা আমি শুনেছি। আচ্ছা, শোনো তাহলে। আমি বাগুইয়াটিতে থাকি, যেটা বললাম না, বাগুইয়াটি রেলপুকুর এই দিকটায় আমি থাকি। বাগুইয়াটিটা কিন্তু অনেক বড় জায়গা, বাগুইয়াটি কিন্তু ওপারেও বাগুইয়াটি। আচ্ছা, ওটা হচ্ছে হেলাবরতলা বাগুইয়াটি, এই পার্টটা হচ্ছে আমাদের এসি মার্কেট বাগুইয়াটি, বাগুইয়াটি টোটালটাই বাগুইয়াটি। তো বাগুইয়াটির আমি থাকতাম জ্যাংড়ায়। আমি অ্যাকচুয়ালি বাগুইয়াটি এসেছি বিগত 7 বছর হয়েছে। আচ্ছা, এবং 7 বছর আগে আমার জন্ম কর্ম সব হচ্ছে বাঙুর এভিনিউতে ছিল, লেক টাউন বাঙুর এভিনিউ। তো আর আমার কর্ম হচ্ছে উল্টোডাঙায়, কিন্তু জন্ম হচ্ছে বাঙুর এভিনিউতে। তা আমরা যখন আমাদের বাড়ি সেল হলো, মা বাবা মারা গেল, তখন মারা গিয়ে আমাদের সব ভাই বোনেদের মধ্যে হয় না, এটা জানো আজকাল নর্মাল ব্যাপার, সম্পত্তি ভাগাভাগি ওরা বললো, আমার দিদিরা করে। আমি আমার মতন যেইটুকু গোছাতে পারলাম সেইটুকু নিলাম, নিয়ে প্রথমেই আমি তো ফ্ল্যাট কিনবো না ঝট করে, আমি আগে দেখবো, তারপর একটা ফ্ল্যাট বুক করব, নেব। তো তখন বাড়িটা বিক্রি করে দিয়ে আমি উঠলাম জ্যাংড়া সিনেমা হল। যারা আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছে, যারা বাগুইয়াটি চেনে, তারা লিঙ্ক করতে পারবে। সিনেমা হল হচ্ছে টুয়ার্ডস বাগুইয়াটি থেকে যে রাস্তাটা চিনার পার্ক মানে রাজারহাটের দিকে যাচ্ছে, একদম রাস্তার উপরে তোমার সিনেমা হল। এবং তার একটু এগিয়ে গেলেই তেঘরিয়া লোকনাথ মন্দির। তেঘরিয়া লোকনাথ মন্দির অনেকেই চেনে, খুব বড় মন্দির। তো তেঘরিয়া লোকনাথ মন্দিরের আগে হচ্ছে সিনেমা হল। সিনেমা হলের ঠিক পাশের বাড়িটা, একদম পাশের বাড়িটা, মানে সিনেমা হল আর ওই বাড়িটার একটা কমন পাঁচিল ছিল, ঠিক আছে, মাঝখানে একটা কমন পাঁচিল। সেই বাড়িটা 7th ফ্লোর অব্দি আছে। আমি 3rd ফ্লোরে ভাড়া নিয়েছিলাম। বাঙুর থেকে উঠে ওই কারণ আমার তখন একটা বড় বড় জায়গা লাগবে, একটা বড় ফ্ল্যাট লাগবে, কেন না আমাদের তো দোতলা বাড়ি ছিল বাঙুরে, এবং অনেক আসবাবপত্র জিনিস নিয়ে আমি উঠেছি। সেগুলো আমার একটা বড় বড় ফ্ল্যাট বলতে মিন্টুসে আমার রীতিমতন 3 to 4 বেডরুমের একটা ফ্ল্যাট লাগবে। আগে জিনিসগুলোকে গুছিয়ে রাখবো, তারপর যেগুলোকে কাটছাট করে বাদ দিয়ে দেবো, আর বা যেটুকু রাখার রাখবো, রেখে এবার নিজের ফ্ল্যাট একটা যখন থেকে ওই বুকিং করব, তখন আমি আস্তে আস্তে শিফট করব সেই ফ্ল্যাটে। আচ্ছা, তো আমি ওখানে ছিলাম 3 বছর, ঠিক আছে। ন্যাচারালি তুমি ক্যালকুলেট করে নাও, কারণ আমি যদি একটা ফ্ল্যাট বুক করি মাটি খোঁড়া থেকে, 1.5-2 বছর লাগে ফ্ল্যাটটা তৈরি হতে, তারপর পজিশন দিতে যা সময় দাও মোটামুটি 2-2.5 বছর লেগেছে। তো আমি ওখানে থেকে ফ্ল্যাট দেখা শুরু করলাম, মানে এই ফ্ল্যাটটি যেটাতে আমি রয়েছি। তো দেখা শুরু হলো, বুকিং হলো,
ব্যাংক লোন করালাম, সব করতে করতে টাইম চলে গেল। আমি 2-3 বছর ওখানে ছিলাম। এবার গল্পতে আসি। গল্প হচ্ছে সিনেমা হলটা আজকে বন্ধ হয়ে গেছে। আজকে ওই হলটার কোনো অস্তিত্ব নেই। মাঝখানে চালু করেছিল, বাট দেখো আজকে তো মাল্টিপ্লেক্সের জমানা, আজকে আর ওইসব হল চলে না। এবার আসো মেন গল্পে। হলটা আমি যবে থেকে ওখানে গেছি, অনেকেই বলতো যে সিনেমা হল ইজ আ হন্টেড প্লেস। তা আমার তো আগ্রহ আরো বেড়ে গেল জানার যে হন্টেড প্লেস কেন, কি আছে, কি হয়েছিল। বা পাড়ার সবার সাথে আলাপ হয়েছে। দেখো যেখানে তোমার স্থান সেখানে, মানে যেখানে তোমার বাস সেখানে তোমার বন্ধু বান্ধব হবেই, ঠিক আছে। বন্ধু বান্ধব হয়ে গেল। আমার ফ্ল্যাটের পাশে একটা বিয়ের বাড়ি ভাড়া দিত ওরা, ছেলেটির নাম ছিল বাবাই। বাবার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। সন্ধ্যেবেলায় ওরা রোজ, মানে বাবার আবার একটা বদভ্যাস ছিল, রোজ পার্টি করতো, রোজ ড্রিঙ্ক করতো। সন্ধে হলেই, মানে 7টার পর থেকে ও ওই গ্যারেজে বসে বন্ধু বান্ধব নিয়ে ড্রিঙ্ক। আর আমি যখন ওখান দিয়ে বাইপাসিং আসতাম যেতাম, আমাকে ডাকতো, ইন্দ্র আসো। আরে না ভাই, আমার তো রোজ চলে না, আমরা মাঝে মাঝে পার্টি করি। কিন্তু আমি ওর সাথে বসে গল্প টল্প করতাম, ওকে সাথ দিতাম। হ্যাঁ, আমি তো স্মোক করি, আমি ওর সাথে একটু বসে স্মোক করতাম, ওরা যা করার করছে করুক। তখন আমি বাবাইকে জিজ্ঞেস করেছিলাম যে বাবাইদা, শুনেছি যে তোমাদের সিনেমা হলটা হন্টেড, বাট এটা কি সত্যি কথা? একদম সত্যি কথা। এবং কিরকম ভাবে? বলে শোনো, বিগত বহু বছর আগে একটি মেয়েকে যখন সিপিএম এর খুব ত্রাস চলছিল, যখন সিপিএম এর যুগের খুব ত্রাস ছিল, বুঝতে পেরেছো? আচ্ছা। তখন একটি মেয়েকে সিনেমা হলের এখানে পেছনে একটা গাছ আছে, গাছটা মোস্ট প্রবাবলি কাঁঠাল গাছ হবে। ওই গাছ আছে, গাছটাকে রিলেট করে রাখো। সিনেমা হলে এনে পেছন দিকটায় মেয়েটিকে ব্রুটাল রেপ করা হয়েছিল। মানে একটি বিবাহিত মহিলা, সে তাকে ব্রুটালি রেপ করেছিল, 2জন কি 3জন মিলে ব্রুটালি রেপ করে মহিলার গলা কেটে তাকে ওই গাছটার তলায় পুঁতে দিয়েছিল। কি নৃশংস, খুব নৃশংস। তখন কোনো কেস টেস হতো না, মানে বুঝতেই পেরেছো। দেখো, পলিটিক্যাল লাইনের অনেক কিছু শুনেছি। এক সময় যখন সিপিএম এর যুগ ছিল, তখন সাই বাড়ির একটা গল্প ছিল না, তখন তো ইন্টারনেটও ছিল না, ছিল না তখন, এইসব খবর চাপা পড়ে যেত। তো যারা করেছিল ঘটনাটা, তারা ওই এরিয়ার কুখ্যাত গুন্ডা আর কি। তো সেটা করেছিল, এবং তারপর থেকে বাবাই বলতো, আমরা তখন ছোট ইন্দ্র, আমরা একদম ছোট, আমার ভাই একদম ছোট, আমি একটু বড় ভাইয়ের থেকে। আমার মা সন্ধে হলে পেছন দিকটা আমাদের খেলতে দিত না, আমাদের বেরোতে দিত না পেছন দিকটা, বলতো রাস্তার দিকে গিয়ে দাঁড়া, কিন্তু পেছনে আসিস না। অনেকেই, ইভেন কি আমিও একদিন, এই সচরাচর বড় হয়ে যাওয়ার পর আমি একদিন ড্রিঙ্ক করে ওখানে টয়লেট করতে গেছি। পেছনটা তো জঙ্গল মতন ছিল, মানে ঝোপঝাড় মতন, ওখানে টয়লেট করতে গেছি। ক্রমাগত যতক্ষণ আমি টয়লেট করলাম, ধরো 2 মিনিট 1.5 মিনিট, যে টয়লেট যেটা আমি টয়লেট করি যেটুকু সময় লাগে 1 মিনিট 1.5 মিনিট, ক্রমাগত একটা মেয়ের কান্না ওই গাছের পাশ থেকে ভেসে আসছে। আর যত কান্নাটা মানে শুনছি, তত যেন আমার পা দুটো আটকে আসছে। মনে হচ্ছে যেন মাটির তলা থেকে 2টো হাত বেরিয়ে আমার পা দুটোকে কেউ আটকে রেখেছে, মানে ফিলটা হচ্ছে, মানে শরীরটা ভারী হয়ে গেছে। আমি কোন রকম ওখানে করে তারপর ভাবলাম কেন আমি ওখানে টয়লেট করলাম। হ্যাঁ, মা তো বলতো ছোটবেলা থেকে যে এইখানটায় একটা বাজে ব্যাপার আছে। তো ভালো কথা, এগুলো শুনলাম। এবার তোমাকে একটা গল্প বলি। আমি এতই এই কি বলবো প্রেত নিয়ে চর্চা করতাম, আমার মোবাইলে তখন একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম, ইএমএফ। বুঝো তো, ইএমএফ ইভিটি যে মেশিন গুলো হয়, আমি একটা ইএমএফ ডাউনলোড করেছিলাম আমার ফোনে। বড় ধরো ট্রান্সফরমারের সামনে রাখলে দেখবে জোরে জোরে কাঁটাটা নড়বে, যেটা ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড আছে, যেখানে ম্যাগনেটিক পুল থাকে,
ওটা কোনো তো ল্যাপটপের আমি ওটা- সামনে রাখলে বা কোনো রকম ইলেকট্রনিক হ্যাঁ। জিনিসের সামনে রাখলে ওটা টি 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 করে একটা আওয়াজ হ্যাঁ, করবে। করবে। এবার ধরো যেখানে ইলেকট্রিক নেই, নিশ্চয়ই তোমার ইট পাথর লোহা, এটা তো আর ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড পাবে না তুমি, একদমই তাই না। না? তো আমি আমাদের যে বললাম না কমন হলের কমন পাঁচিল, হুম। পাঁচিলের এপারে আমাদের, ওপারটা হল, একদম গায়ে গায়ে লাগানো। ভেতরে আচ্ছা। সিনেমা চললে আমরা আওয়াজ পেতাম, আচ্ছা। বুঝতে পেরেছো? তোমার কোনোদিন সুযোগ হলে তুমি দেখে যাবে একবার সিনেমা হল, আর ঠিক তার পাশের বিল্ডিংটা, 7 তলা বিল্ডিংটা। হুম। তো আমি ওখানে রেন্টে ছিলাম কিন্তু 3 বছর মতো, যেটা বললাম তোমাকে। তো আচ্ছা। তারপর আমি একদিন আমার বাইকটাকে পার্ক করতাম ওই গলির মধ্যে পার্ক করে আমি বাইকের ওপর বসে আছি, বসে আমি একটা সিগারেট ধরালাম, স্মোক করছি আর মোবাইল দেখছি, মোবাইল যেটা দেখে ফেসবুক কিছু একটা ওয়াচ করছি। হুম। তারপর আমার কি মনে হলো, আমি ইএমএফটা খুললাম, হুম। খুলে ও পাঁচিলের দিকে ঠেকালাম, পুরো পাঁচিলে ঠেকালাম। হুম। আমি দেখছি পুরো কাঁটাটা টেনে নিল সিনেমা হলের দিকে। আবার সরাচ্ছি, আবার দেখি টেনে মানে সোজা হয়ে যাচ্ছে। আমি লাগাচ্ছি, দূর, আমার মনে হয় কি এই পাঁচিলের গা দিয়ে তো ইলেকট্রিকের তার ফার গেছে, মনে হয় ইলেকট্রিক তারের জন্য টানছে। হুম। ইলেকট্রিক তারের জন্য কেন টানবে? ইলেকট্রিক তার তো মোটা পাইপিং কেস করা রয়েছে, সেটা আমার মাথায় ঢোকেনি। আচ্ছা ঠিক আছে, আমি করে তারপর আমি আমার বন্ধু একটি একটি ব্যবসা দিয়েছিল, মানে আমার খুব বুঝুন ফ্রেন্ড, তো রেস্টুরেন্ট ব্যবসা, ঠিক আছে। তা আমাকে বলেছিল যে ওর ব্যবসাটা অনেক বড় ছিল, আমাকে বলেছিল ইন্দু তুই তো সন্ধ্যেবেলাটায় তো থাকিস, সন্ধ্যে 6টা 7টার পর তো তুই পুরো ফ্রি। তখন আমি গান বাজনা থেকে একটু ডিট্যাচ হয়ে গেছিলাম ওই বছরগুলো, বুঝলে। হুম। তুই তো থাকিস, তাহলে একটা কাজ করবি ইন্দ্র, আমার রেস্টুরেন্টটাকে তুই ম্যানেজ করতে পারবি অ্যাজ আ ম্যানেজার? তুই ম্যানেজ করতে পারবি ভাই? তাহলে আমি তোকে একটা এরকম হিসাবে স্যালারি দেবো। তখন আমি ওকে বললাম যে ঠিক আছে আমি করবো। কাজের কথায় আর যাচ্ছি না, আমি ওটা যেতাম মধ্যমগ্রামে, ঠিক আছে। হুম। আমি মধ্যমগ্রাম যেতাম, গাড়ি ছিল, কোম্পানি গাড়ি দিয়েছিল, একটা এসি গাড়ি দিয়েছিল, আমি গাড়ি করে যেতাম। ঠিক এই জুন জুলাই মাসের কথা বলছি। আচ্ছা। আমি গাড়ি আমাকে 6টার সময় তুলে নিয়ে যেত, রাত্রি 1টার পরে 1:30, 1:45, 2টো, 2:30 সময় আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে যেত গাড়ির ড্রাইভার। এবং গাড়ির ড্রাইভার ততক্ষণ দাঁড়িয়ে থাকতো যতক্ষণ না আমার দারোয়ান তালা খুলে আমাকে ভেতরে ঢোকাবে, ততক্ষণ দাঁড়িয়ে থাকতো, বলতো দাদা তুমি আগে ঢুকে যাও, কারণ আমার কাছে অনেক টাকা পয়সা থাকতো, ঠিক আছে, টাকা পয়সা ডিল করতে হতো। তো আমি ওই টাকাটা নিয়ে চলে আসতাম, আবার পরের দিন গিয়ে ওই টাকাটা বোঝাতাম, যেটা হয় রেস্টুরেন্ট ব্যবসায়, টাকা তো রোটেট হয়। তো রাত্রিবেলা এরকম ফিরে মানে আমাদের যে এন্ট্রান্সের গেটের অপোজিট সিনেমা হলের বাথরুমের জানলা, আচ্ছা। ঠিক আছে। তো ঠিক গেটের ওখানটা আমি দাঁড়িয়ে কাকাটাকে ডাকছি, যে আমাদের যে খুব বৃষ্টি সেদিনকে, খুব বৃষ্টি, আমি পুরো ভেজা, আমি কাকাকে ডাকছি, কাকা একটু গেটটা খোলো। কাকা তখন একটু লিফটের দিকটায় গিয়ে শুতো, মানে এদিকে জল ঢুকতো বলে, জলের ছাট আসতো। তো কাকা উঠে আসলো, উঠে এসে গেট খুলছে। তখন আমি তার সাথে কথা বলতেই বলছি যে এই কি সিনেমা হলের এই দারোয়ানের মেয়ে বউ এরা ঘুমায় না? বলছে কেন গো দাদা? দেখো এখনো বাথরুমে ওখানে এসে হাসাহাসি করছে, কি সব কথাবার্তা বলছে। ও শোনার চেষ্টা করলো, শুনে বললো কই না তো। তুমি পাগল হয়ে গেছো, এই তো কথা বলছে, শোনো। না, ও হাসছে, না দাদা আমি কিন্তু পাচ্ছি না কোনো গলা, কোনো আওয়াজই পাচ্ছি না। তোমার কানটা গেছে কাকা, বয়স হয়ে যাচ্ছে না, তোমার কান গেছে গো। আরে নর্মালি তো মানুষটা কথা বলছে, একটা মেয়ের গলা আসছে, তো আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার। তখন আমি ভালো মতো কাকার কানে কিছু একটা হয়েছে, বা একটু বয়স হয়েছে তো, মানে তখন তো ওনার বয়স আমার থেকে অনেকই বড়। তো বলাতে আমি আর অত লক্ষ্য করিনি, আমি লিফটে করে 4 তলায় উঠে গেলাম, মানে ফার্স্ট ফ্লোর, মানে বাংলা মতো 4 তলা। আমি উপরে উঠে গেলাম, উঠে গিয়ে আমার মিসেস দরজা খুললাম, এরকম অ্যাজ ইউজুয়াল চান টান করে রাত্রিবেলায় আসতাম, পুরো ভিজে গেছিলাম, একবার ভালো করে ফ্রেশ হয়ে চান টান করে রাত্রিতে খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে
পরের দিন সকালবেলায় আমি বেরিয়েছি, মানে দৈনন্দিন যেটা বেরোয় না লোকে একটু বাজার হাট দোকানপাট করতে, বেরিয়ে দেখি সিনেমা হলে দারোয়ান, ওর নাম ছিল শাকিব। আমি ডাকলাম, এই শাকিব শোনো। আসলে হ্যাঁ বাবু বলো। হ্যাঁ রিন্দা বলো বলো। বললাম যে তোমার বউ মেয়ে রাত্রিবেলায় ঘুমায় না? রাত্রি 1:30 পৌনে 2টোর সময় বাথরুমের সামনে এসে হাসাহাসি গল্প কথাবার্তা বলছে। ও আমাকে চেপে ধরলো, ওর ডান হাতটা দিয়ে আমার বাঁ হাতের যে এই আর্মটা আর কি, ও এরকম চেপে ধরলো। চেপে ধরে বলছে কি বলছে ইন্দ্রদা? বললাম কি বল? অবাক হয়ে গেলাম ওর চেপে ধরাটা। কি বলছে ইন্দ্রদা? কি বলবো? বলে দাদা আমার তো বউ মারা গেছে 12 বছর, আমার ছেলের বয়স 12 বছর, আমার ছেলেকে জন্ম দিয়ে আমার বউ মারা গেছে, আর আমার মেয়ে কেউ নেই, আমার ছেলে থাকে দেশে, আমি হলে একা থাকি। আমি লিটারালি সাকিবের মুখের দিকে তাকিয়ে আছি। আমাকে বলছে ইন্দ্রদা তোমাকেও আওয়াজ শুনিয়ে দিল? আমাকে কেউ বিশ্বাস করতো না। আমি দরজা লোহার গেট বন্ধ করে শুই। আমার সারা রাত পূর্ণিমা অমাবস্যা হলে আমার দরজা ঢাকায়, আমার দরজার বাইরে বসে ছুরি শান দেয়, ছুরি শান দেওয়ার আওয়াজ আসে আমার দরজার বাইরে থেকে। বড় ড্যাগার যদি তুমি পাথরের ওপর শান দাও একটা আওয়াজ আসে না তার ফস করে, সেই ছুরিটা শান দেয় আমার দরজার বাইরে থেকে আওয়াজ আসে। আর যেহেতু আমার লোহার দরজা, আগে কাঠের দরজা ছিল, অনেকবার খুলে যেত আমার কাঠের দরজা, আমার লোহার দরজা খুলে না। আমার সারা ঘরে ঠাকুর ভর্তি, আমি দরজাতেও হনুমানজির ছবি লাগিয়ে রেখেছি, আর দরজা ঠকঠক করে না যবে থেকে হনুমানজির ছবি লাগিয়েছি, এপারে ওপারে দুটো সাইডেই লাগিয়েছি। কিন্তু বাইরে দিয়ে গজগজ করে, গালাগালি দেয় গজগজ করে, কোনো ভাষা বুঝি না ইন্দ্রদা। আচ্ছা। এবং তোমাকে আরেকটা কথা বলছি, তুমি বিভিন্ন পডকাস্টে পাবে বা বিভিন্ন ইউটিউবেই পেয়ে যাবে, যখন কোন স্পিরিট, মানে ধরো যারা স্পিরিট ফিল করে, দেখেছে বা শ্যাডো দেখছে বা আওয়াজ শুনছে, কোনোদিন, মানে আমি সোজা বাংলা ভাষায় বলছি, ভূতের কোনো ভাষা তুমি বুঝবে না। কেননা ওরা তো আমাদের দুনিয়াতে থাকে না, ওদের একটা আলাদা দুনিয়া হয়, যে তুমি বললে ডাইমেনশনটা আলাদা হয়। ওদের ডাইমেনশনে ওদের ভাষা হচ্ছে উল্টো, যেটা তুমি রাগিনী MMS এ খুব ভালো বুঝতে পারবে, ওখানে বুঝিয়েছে। মানে যারা এইসব স্পিরিটদের আচ্ছা কথা হয় উল্টো, ওরা উল্টো কথা বলে। আমি কিন্তু কোনো ভাষা বুঝতে পারছি না, ওই যে হাসছে, ওই যে একটা হাসির আওয়াজ, ওই যে একটা গুনগুন গুনগুন করে কথা বলছে, মাঝে মাঝে হাসছে, আবার মাঝে মাঝে গুনগুন করে, মাঝে মাঝে মনে হচ্ছে রাগ দেখাচ্ছে কথাতে, কথায় কোনো রাগ ভাসছে, ঠিক আছে, এরকম ভাবে কথা হচ্ছে। সেই দিনকার পর থেকে আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি সত্যি লিটারালি ভয় পেলাম। আমি আমি আমার ওয়াইফকে বললাম, শর্মিষ্ঠা আমি না রাতে এবার যা আসবো, আমি কানে আমার ফোনের হেডফোনটা কানে দিয়ে আমি ঢুকবো গান শুনতে শুনতে, আমি ওটা আর সহ্য করতে পারবো না, ওটা আমি আর নিতে পারবো না ওই আওয়াজটা সেকেন্ড টাইম। আমাকে বললো তুমি তাই করো, রাতের বেলা যখন ঢুকবে তখন তুমি না গাড়ি থেকে নেমেই মোবাইলে গান চার, তখন তো আর ব্লুটুথ হেডফোন নেই, আর থাকলেও খুব কস্টলি ছিল তখন ওগুলো, তখন ওই কর্ড হেডফোন যেগুলো হয় সেগুলোই। আমি লিটারালি হেডফোনটাকে ভাঁজ করে পকেটে নিয়ে যেতাম, গাড়ি থেকে নামতাম যখন, ওই যে ড্রাইভারটি ছিল ওর নাম ভজন ছিল, ভজনকে বলতাম দাঁড়া, আমি আগে মোবাইলে গান চালাতাম, তখন ছিল গানা, অ্যাপ ছিল গানা, যে কোনো গান একটা চালাতাম জোরে ফুল ভলিউমে, দোকানে দিতাম, তখন ভজনকে বলতাম যে আমি ঢুকে যাই তারপর যাস। আমি ঢুকে যেতাম, কাকা গেট খুলতাম, একদম ওপরে উঠে, মানে লিফটেও আমি বন্ধ করতাম না, ওপরে উঠে আমি তারপর দরজার সামনে এসে গানটা হেডফোনটা খুলে ফেলতাম। এইটা একটা হয়েছিল। এবং ওই বাড়িটার মধ্যেই একটা ব্যাপার ছিল, ওই যে ফ্ল্যাটটার মধ্যে ব্যাপার ছিল। এবার
আরেকটা গল্পে আসছি, সেটা হচ্ছে এই ফ্ল্যাটেরই, মানে যেই ফ্ল্যাটটার গল্প করলাম ওই ফ্ল্যাটেরই। আচ্ছা। একদিন হলো কি, আমাদের যে দরওয়ান কাকু ছিল ওই বাড়ির, সেই দরওয়ান কাকু অসুস্থ হয়ে যাওয়ার দরুন একটি নতুন ছেলেকে এরা কাজে অ্যাপয়েন্ট করেছিল, ঠিক আছে। সেই নতুন ছেলেটি প্রচন্ড ড্রিঙ্ক করতো রাত্রির হলে, মানে দরওয়ান কিন্তু রাত্রির হলেও ড্রিঙ্ক করতো প্রচন্ড। ড্রিঙ্ক করে ও শুয়ে থাকতো। তা আমি যার কথা বললাম না, বাবাই বাবাই একদিন এসে দেখছে ওরকম ড্রিঙ্ক করে মেন গেট, দুটো মেন গেট খোলা, পেছনে একটা মেন গেট ছিল, মানে দুটোই মেন গেট আমাদের, মানে তুমি জ্যাংরা মেন রোড দিয়ে ঢোকার একটা মেন গেট, আর একটা যে পেছনের রাস্তা দিয়ে ঢোকার আর একটা গেট, দুটো গেট ফ্ল্যাটে, একটা পেছনে আর একটা সামনে, দুটো গেট রাত্রিবেলা এরকম খোলা, 10:30 11টার সময় খোলা, হাঁ করে দুটো গেট খোলা। আর ও মানে ড্রিঙ্ক করে মানে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে গেটের সামনে। ফ্ল্যাটের লোকে ঢুকছে, ওকে ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হচ্ছে, ওর কোনো জ্ঞান নেই। তো ওকে বাবাই জল টল দিয়ে জাগিয়ে ওকে তাড়িয়ে দিল ওই রাত্রিবেলায়, বলে একদম আসবি না তুই এখানে, আমরা বুঝে নেবো ফ্ল্যাটের লোকরা। তা রাত্রিবেলায় আমি ফিরি, জানে বাবাই, আমাকে ফোন করলো, বাবাই এই এই ব্যাপার হয়েছে ইন্দ্র, তুমি আসবে, এসে আমার সাথে দেখা করবে, আমার কাছে তালা চাবি আছে সামনের গেটে, তোমাকে আমি তালা চাবিটা মানে চাবিটা হ্যান্ড ওভার করে দেবো, আর তুমি একটু ওই সেক্রেটারি কাকুকে একবার বলে রাখবে, আমার ফ্লোরেই থাকতো আমাদের সেক্রেটারি, ওই ফ্ল্যাটের সেক্রেটারি, তো আমার সামনের ফ্ল্যাটটায় থাকতো। আমি অ্যাজ ইউজুয়াল গেট খুললাম, তালা দিলাম, ওপরে উঠলাম, উঠে কাকুকে ডাকলাম, রাত হয়ে গেছে তখন ন্যাচারালি। সেদিনকে বোধহয় আমি রেস্টুরেন্টে যাইনি, আমি একটা মানে আমার ফ্যাক্টরির কাজেই গেছিলাম। তা রাত হয়ে গেছে 10 10:30 11টার তো ওপর হয়ে গেছি। কাকুকে ডাকলাম, কাকু এই ব্যাপার, চাবিটা তোমার কাছে রাখো, কেউ যদি আসে, মানে হয় না বিল্ডিং এর কেউ একটা এলো, গেট কিভাবে খুলবে, তখন তোমার নাম্বার তো সবাই জানে, সেক্রেটারির নাম্বার, তুমি তাহলে তাকে চাবিটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আর তুমি যদি একা না নিচে নামতে চাও আমাকে একবার ডেকে নেবে, আমি জায়গা আছি। কাকু বললো ঠিক আছে। তা হঠাৎ ঘন্টাখানেক হয়ে গেল, আমার চান টান হয়ে গেছে, আমি রাত্রিবেলা ফিরেছি, স্নান টান করে আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি জাস্ট শোবো, তখনই বেল বাজলো। আমি বুঝতেই পেরেছি কাকু এসেছে। আমি গিয়ে খুললাম, কাকু বলো। বলছে ইন্দু, আমার শরীরটা আজকে সকাল থেকেই ভালো নেই, তোমাকে আমি বলিও নি তখন, তুমি তো এখন এসে গেছো, তুমি একটা কাজ করবে, ওই 6 তলার ওরা এসছে আজকে, 6 তলার যে বয়স্ক মহিলা যে ছিলেন ওদের যে দিদিমা, উনি না মারা গেছে, জানো তো, হসপিটালেই মারা গেছে। তো সকাল থেকে ওরা সব ওই ওদের কাকার বাড়িতে সব নিয়ম কাজ টাজ করে, শ্মশানের কাজ টাজ করে ওই রাত্রিবেলা ওরা ফিরেছে, 1টা হবে তখন ফিরেছে। তো ইন্দ্র তুমি একটু গেটটা খুলে দিয়ে এসে ওদেরকে একটু বলবে চাবিটা আমার ঘরে দিয়ে দিতে, কারণ তুমি তো ওদের ছোবে না, ওরা তো শ্মশান থেকে ঢুকছে। তখন ঠিক আছে কাকু, আমাকে তুমি চাবিটা দাও। চাবিটা দিল না, কাকু আমাকে ওই কথাটা বলেনি, কাকু আমাকে বলল তুমি একবার 6 তলায় চলে যাও, মানে 6 তলা মানে কি, মানে যেটা 6th ফ্লোর, মানে বাংলা মতে 7 তলা, তো 6th ফ্লোরে তুমি একবার চলে যাও, ওদের ঘরে নিশ্চয়ই কেউ না কেউ আছে, ওদেরকে তুমি চাবিটা দিয়ে দাও, বলো এই চাবিটা দিয়ে যেন ওদেরকে খুলে দেয় এবং সকালে যেন আমাকে একবার নক করে যায়। ঠিক আছে। আর ওদের তো তুমি, ওরা আসবে যখন, তোমাকে আমি বলতে পারি না তুমি খুলে দাও, কারণ ওরা শ্মশান থেকে আসবে, তুমি ছোবে না, তুমি তো ছোবে না, তাই ভালো কথা। আমি 6 তলায় উঠে গেলাম এই আশাতে যে ওদের কেউ ঘরে আছে। দেখো সবাই তো বাড়ি ছেড়ে চলে যায় না, কেউ মারা গেলে সবাই তো আর যায় না, বয়স্ক লোক টোকরা একটু তো থাকে ঘরের মধ্যে, কাজের লোক। আমি অ্যাজ ইউজুয়াল 6 তলায় উঠলাম, উঠে গুপ্তা ছিল ওদের টাইটেল, আমি ওদের বেল বাজাচ্ছি, বেল বাজাতে বাজাতে দেখলাম কেউ সাড়া দিচ্ছে না। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, সাড়া দিচ্ছে না, না কেউ নেই, তাহলে ওদের ঘরে 6-7 বার বেল বাজিয়ে ফেলেছি, তাহলে কেউ নেই। আর 6 তলাতে শুধু ওরা একাই থাকতো, ওরাই ছিল 6 তলাতে, আর কেউ ছিল না। তো ভাবলাম না কেউ নেই, তাহলে আমি চলে যাই নিচে।
আমি যখন নিচে নামছি, অর্পণ তোমাকে বলবো কি, ঠিক লিফটটা আমি যখন লিফটে করে ওপরে এসেছি, কিছুক্ষণেই লিফটটা কেউ একটা নিচে টেনে নিল। ঠিক আছে, কেউ একটা বাটন টিপলো, হয়তো কেউ একটা টানলো। তখন আমার মাথায় ক্লিক করলো, আরে মেন গেটে তো তালা দেওয়া, কি আসবে যে গেট লিফটটা টেনে নেবে। আমি আবার লিফটটা টিপলে আবার লিফটটা উপরে আসলো। নিচে হয়তো কেউ আগে থেকে হয়তো বাটন প্রেস করে রেখেছিল। হতে পারে, আমি জানি না। লিফটটা কি মানে নরমাল কোলাপসিবল ওয়ালা হ্যাঁ, কোলাপসিবল, হ্যাঁ কোলাপসিবল ওয়ালা। আচ্ছা, ওইখানেই গল্পটা। এবার কোলাপসিবল ওয়ালা গেট, তখন নিচে টেনে নিয়েছে একদম গ্রাউন্ড ফ্লোরে, কি একটা টানলো লিফটটা। আবার জি থেকে আমি 6 টানলাম লিফটটাকে, আমি চলে যাই, কেউ নেই ওদের ওপরে। বাট সেই মুহূর্তে আমি একটা গলা নোটিস করলাম, একটা ভয়েস পেলাম কানে। ওই যে ওদের যে ছতলার অব্দি তো লাস্ট, তারপর ছাতের গেট। তা আমাদের ওই বিল্ডিং এর ছাতের গেটটা ভেঙে গেছিল, একটা খুব ঝড় হয়েছিল, কালবৈশাখী মতন ঝড় এসেছিল। ওই দরজাটা খোলা ছিল বলে, আর ঠেকিয়ে রাখতো একটা ইট পাথর দিয়ে, ওই পাথরটা মাঝপথ অব্দি, ওই এত জোরে হাওয়া, মানে 7 তলায় তো বুঝতেই পারছো ঝড়টা আরো জোরেই হবে 7 তলার ছাতের ওপরে। তো পাথরটাকে ঠেলে না ওটাকে গেটের সামনেটায় নিয়ে চলে এসেছিল ফ্রেমটা। তারপর এমন ধাক্কা মেরেছে হাওয়াতে, পুরো ফ্রেম শুদ্ধ দরজাটা বেরিয়ে এসেছিল, ছাতের দরজাটা। ওটা মিস্ত্রিকে দিয়ে লাগাবে বলে ওরা দরজাটাকে খুলে কি করেছিল, ছাতে লিফটের ঘরে ঢুকিয়ে দিয়েছিল দরজাটা। তার মানে ছাদ খোলা থাকতো, বুঝতে পেরেছো? সেই সময় ছাদটা খোলা থাকতো, দরজাটা ফ্রেম শুদ্ধ খুলে গেছে। না, ছিল না, দরজাটা ঢোকানো লিফটের ঘরে। আমি যথারীতি লিফটটাকে টানলাম। যখনই টানলাম, আমি লিফটের গেট খুলে লিফটে ঢুকেছি, গেট বন্ধ করব, তখন মনে হলো ছাতের ওখান থেকে একটা মহিলা কণ্ঠটা খুব ভারী, আওয়াজটা খুব ভারী। আর আমার রেগুলার একটা ভারী আওয়াজ শোনার খুবই অভ্যেস, সেটা হচ্ছে আমার ওয়াইফের খুব ভারী গলা। ঠিক আছে, তো আমি ভাবছি শর্মিষ্ঠার মতন, আমার ওয়াইফের নাম শর্মিষ্ঠা, তো শর্মিষ্ঠার মতন এত ভারী গলা, ওপর থেকে একটা আওয়াজটা এলো। মনে হলো ছাতের সিঁড়ির সামনে থেকে কেউ আমাকে একটা জিজ্ঞেস করলো, কোন হ্যাঁ না কে, মানে বাংলায় কে, নয়তো জিজ্ঞেস করলো কি হয়েছে, এরকম একটা কিছু শুনলাম। স্পষ্ট নয়, আওয়াজটা স্পষ্ট ছিল কিন্তু ভাষাটা স্পষ্ট নয়। আচ্ছা, আমি আবার সাহস দেখিয়ে ভাবলাম লিফট থেকে বেরিয়ে দেখবো ছাদের ওপরে কি ওদের জন্য কেউ ওয়েট করছে। তারপর কি একটা ফিলিং হলো, তখন আমার গা হাত পাটা ভারী হয়ে গেল, খুব ভারী হয়ে গেল গা হাত পাটা। বললাম আমার কোনো দরকার নেই, আগে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে, আমি শিগগিরই গেটটা বন্ধ করি। গেটটা বন্ধ করে আমি মানে কলাপসিবল গেটটা দিয়ে আমি নিচে নেমে যাই। আমি স্ট্রেট হয়ে 3 টিপে দিয়েছি, গেট বন্ধ করে, যেন মনে হচ্ছে লিফটটা তাড়াতাড়ি যাচ্ছেও না, মানে এরকম একটা ফিলিং হচ্ছে। যখন একদম লিফটটার নামে, ধরো 6 তলা থেকে 5 তলায় আসবে, তো এবার কোলাপসিবল গেট দেওয়া থাকলে কি তুমি ওই ফ্লোর অব্দি তুমি দেখতে পারবে, ফ্লোরটা দিয়ে নেমে যাচ্ছে। ওকে, এবং যখন একদম ফ্লোরের কাছাকাছি এসছে, আমি লিটারালি আমি একটা মানে ভুল হবে না হয়নি, এবং আমার কথাটা যদি বিশ্বাস হয়, তোমার বা আমার শ্রোতা বন্ধুদের যদি বিশ্বাস হয়, হবে না হলে না হবে, আমি চোখের সামনে একটা লিটারালি একটা পা এসে দাঁড়াতে দেখলাম লিফটের সামনে। যখন একদম নেমে যাচ্ছি, তুমি কথাটা বোঝো, যখন তোমার আই লেভেলে চলে এলো গ্রাউন্ডটা, মানে তলার যে ফ্লোরটা যখন চোখের গ্রাউন্ড লেভেলে চলে গেল, তখনই ওখানে মনে হলো ছাতের সাইড দিয়ে 2টো পা এসে দাঁড়ালো। এবং সব থেকে মজার গল্প হচ্ছে এখানে, 2টো পা যে এসে দাঁড়ালো, তার মানে 2টো পা সোজা এসে, মানে যেরকম হেঁটে এসে দাঁড়াবে লিফটের সামনে, রাইট?
খালি পা। আমার দেখে মনে হলো পাটা ছাতের সিঁড়ি থেকে, দেখো আমি তোমাকে বলছি তো আমার সারা গায়ে গুজবাম্পস হচ্ছে, যেন মনে হলো ছাতের সিঁড়ি থেকে উল্টো পায়ে কেউ হেঁটে এলো। মানে পায়ের পাতাটা উল্টো দিকে মোড়ানো? আমি ওসব বলছি না, আমি ওটা দেখিনি, কিন্তু আমি তোমাকে বলছি কি, তুমি ধরো সামনে দিয়ে হেঁটে যাচ্ছ, কথাটা বোঝো, তোমার পায়ের পাতাটা সামনের দিকে ফেলে মানে সিঁড়ি দিয়ে নেমে আসবে তুমি, তাহলে তুমি সোজা হেঁটে আসলে, এবং তুমি ফিল করবে আমি যখন তোমার ঘরে, ধরো তুমি আমাকে, আমি যেতে গেলাম, তুমি আমাকে ডাকলে, আমি পিছু পা আসলাম, আচ্ছা পেছনে যদি হেঁটে আসি তোমার দিকেই, আমি পেছন করে মানে ব্যাক গিয়ারের মতন, গাড়ির ব্যাক গিয়ারের মতন যদি আমি পেছন করে হেঁটে আসি, ঠিক বুঝতে ওই পেরেছি। জিনিসটা দেখলাম যে ছাতের সিঁড়ির ওখান থেকে কেউ পিছু পা করে হেঁটে এসে দাঁড়ালো, এবং পা দুটোর গোড়ালিটা ছিল আমার আই লেভেলে, পায়ের পাতাগুলো ছিল ওইদিকে, মানে কেউ পেছন ঘুরে এসে দাঁড়ালো দেখলে মনে হবে। কাঁটা দিয়ে উঠলো গায়ে, জাস্ট হুম? জাস্ট কাঁটা দিয়ে উঠলো। মানে আমার সেদিনকে রাত্রিবেলায় জ্বর এসে গেল। আমি শর্মিষ্ঠাকে যখন বলছি, শর্মিষ্ঠা আমি কি দেখলাম, আমি আমি দেখলাম, আমি শর্মিষ্ঠা বিশ্বাস করো, আমি দেখলাম, তুমি হয়তো বিশ্বাস নাও করতে পারো শর্মিষ্ঠা, বাট আমি দেখলাম সিঁড়ি থেকে উল্টো হেঁটে কেন আসবে কেউ। উল্টো হেঁটে এলেও তো তার তো সিঁড়িতে চড়তেও তো অসুবিধা হবে, আর অত তাড়াতাড়ি তো আসাও সম্ভব নয় লিফটের কাছে। রাইট। আমি শুনছিলাম এটা কি দেখলাম বুঝলাম না। এবার ওই ছতলারই একটা গল্প বলছি। আমি, আমার মেয়ে, আমার ওয়াইফ, ছোটবেলায় যখন ও ছোট ছিল আমার মেয়ে, তখন মাঝে মাঝে করতাম কি, ও মানে আমাদের ওই মানে জ্যাংরাটা হচ্ছে এয়ারপোর্টের খুব কাছাকাছি, বুঝলে, আচ্ছা এবং একদম প্লেন গুলো যায় না, যেন মনে হয় একদম ছাদের ওপর দিয়ে যাচ্ছে, ওটা দারুণ। মানে আমার অনেক বন্ধু বান্ধব বলো, অনেক রিলেটিভরা বলো, আমার ভাগনাদের বলো, সবাই না ক্যামেরা নিয়ে এসে ছবি তুলে গেছে, মানে ডিএসএল এরাও ছবি তুলে গেছে। মানে আমার বাড়িতে এরকম হয়েছে, দুই বন্ধু ওরা প্লেনের ছবি নেবে, ওরা একদিন দিন ফিক্স করে এসছে আমার কাছে যে ইন্দ্র আমরা কিন্তু এসছি ছবি তোলার জন্য, তো ছাতের ভিউ থেকে, কারণ অত উঁচু বিল্ডিং ওই জ্যাংরা রাস্তায় নেই কোনো। যখন ওয়েদার ক্লিয়ার থাকতো তখন নিউ টাউনের যে হনুমান মন্দির একটা আছে, বিশাল বড় একটা হনুমান আছে, ওই নিউ টাউনের হনুমান মন্দিরটা দেখা যেত ওই ছাদ থেকে, মানে হনুমানজির যে মূর্তিটা ওটা দেখা যায় ছাদ থেকে, ওই ছাদটা থেকে। তো অনেক আমার ওই দুই বন্ধু এসেছিল, অশোক আশিস ওদের নাম, ওরা আশিস অ্যাকচুয়ালি কোথা থেকে, মালয়েশিয়া থেকেই বোধহয় ইয়ে কিনেছিল, একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছিল, তো ওটা দিয়ে ছবি তুলতে এসেছিল। তো ওইগুলো আমি ছবি তুলে নিয়ে যাবো, কথা ওই প্লেন গুলো যায় না যখন, অসাধারণ দেখতে লাগে। তো বলে যে যাই হোক ওরা আসতো, আমরা না ছাদটায় যেতাম, সন্ধে হলেই মেয়েকে বলতাম চল মামা উপরে যাবি, চল প্লেন দেখাবো, মামা বলতো হ্যাঁ বাবা চলো ছাদে চলো, মানে আমরা এরকম যেতাম, ছাদে কোল্ড ড্রিঙ্ক চিপস নিয়ে চলে যেতাম, ঠিক আছে। আর হাওয়া তো প্রচুর গরমকালে, তো ওই ছাদে যেতাম, গিয়ে ও প্লেন দেখতো, ও ছাদের মধ্যে হেঁটে হেঁটে ঘুরতো, আমি আমার ওয়াইফ বসতাম বা কোথাও এরকম হেঁটে হেঁটে ঘুরতাম। আমাকে ছাড়তাম না, পাঁচিলটা খুব ছোট ছিল ওই ফ্ল্যাটে, ছাদের পাঁচিলটা খুব ছোট ছিল, যার জন্য ওকে ধরে ধরেই রাখতাম আমরা আর কি। ওই ছাদে বসে আমরা একটু কোল্ড ড্রিঙ্ক চিপস, কোনো সময় আমরা ওই কেএফসির খাবার নিয়ে ছাদে যেতাম, ঠিক আছে, কেএফসি থেকে ধরো কিছু আনলাম, এনে চলো ছাদে বসে খাই। আমরা ছাদে ওই লিফটের ঘরের একটা সিঁড়ি ছিল, ওই জায়গাটা খুব সুন্দর বসা যেত, তো ওখানটায় বসে আমরা এনজয় করতাম, একটু চিকেন গুলো খেতাম করতাম। তো একদিন সন্ধ্যেবেলায় এরকম একটা সময়, আর আমার বউ না সুপারস্টিশিয়াস না, এই খোলা ছাদের নিচে খেতে নেই, অনেক মেয়ে আছে না যে ছাদে বসে মাংস খেতে নেই, এই করতে নেই, এই হাওয়া বাতাস লাগবে, ও এসব মানে না আমার ওয়াইফ। কাট্টার কমিউনিস্টের মেয়ে, তো আমার শ্বশুর মশাই ছিলেন একদম কাট্টার কমিউনিস্ট ছিলেন, সিপিএম না কিন্তু কমিউনিস্ট আলাদা, সিপিএম আলাদা, তো উনি কমিউনিস্ট ছিলেন তখন। তা ও হচ্ছে ওনার মেয়ে, এবং
ওর মধ্যে একটু এই সবগুলো কম। তা যাই হোক, তা বলাতে আমাকে বললো ইন্দি চলো আমরা ছাদে গিয়ে খাবো। বললাম হ্যাঁ মাম চল, আমরা তাহলে নিয়ে নি। আমি তাহলে সেদিনকে স্যাটারডে ছিল, হ্যাঁ স্যাটারডেতেই আমরা স্যাটারডে হলেই আমি না তোমাকে একটা কথা বলি, ওই যে পার্টি করতে আমি বাইরে পছন্দ করি না। আমি নয়তো আমার আমার যে ব্যান্ডের এক বন্ধু রয়েছে অতনু, হয় ওর বাড়িতে পার্টি করলে করব, তা না হলে আমার বাড়িতে সবাই এসো। আর আর যদি কারোর সাথে আমার ধরো বিগত অনেকদিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, আমরা 2 মাস হয়ে গেছে, আমি পার্টি ফার্টি করি না। আমি নিজেই বাড়িতে এনে আমি নিজেই করি। সেদিনকে আমি একটু রান্না করব, আমি খুব ভালো রান্না করতে পারি। তো আমি রান্না করব, আমার বাড়ির লোকেদেরকে রান্না করে নানান রকম আইটেম করে করে খাওয়াবো। ওটাই আমার কাছে মজা। গান চলবে, বা আমি মাঝে মাঝে গিটারটা নিয়ে নিজেই গান গাইবো। একদিন আপনার হাতে রান্না খেতে হবে তাহলে। হ্যাঁ 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 নিশ্চয়। তো এবার আমরা 7 রকম খাচ্ছি। তা আমি সেদিনকে সত্যি কথা বলতে আমি শর্মিষ্ঠাকে বললাম, শর্মিষ্ঠা তোমরা চিকেন খাও না, তোমরা এতেই খুশি, কোল্ড ড্রিঙ্ক যা নিয়েছো খাও, তা আমাকে একটু আমার মতন কোল্ড ড্রিঙ্ক খেতে দাও। তো বললো হ্যাঁ ঠিক আছে চলো খাও, কোনো অসুবিধা নেই। তা আমরা 3 জন পার্টি করছি কিন্তু ছাদে, আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে। আমরা পার্টি করছি, আমার মাম তো খুব খুশি, ওই খাচ্ছে। ও সেদিনকে কেএফসি আর ডমিনোজের একটা ছোট মিডিয়াম সাইজের পিজাও আনা হয়েছিল ওর জন্য, ও খুব পছন্দ করে। তো চিজ খেতে খুব পছন্দ করে। তা নিয়ে গেছি, এবার ওর পার্টি চলছে সাথে। মাম তোমার যতটা খাবার তুমি খেয়ে নাও, তারপরে যা বাজবে আমরা খেলে খাবো। তুমি সব খেয়ে নাও, সবই খেয়ে নাও, এরকম। তা যাই হোক, ও খাচ্ছে, ও আনন্দ করছে সাথে। আবার গানের একটা ওই ব্লুটুথ বক্স তখনই বেরিয়েছিল ফার্স্ট, ব্লুটুথ বক্স একটা আমার কাছে ছিল, গান বাজানো হয়েছে, স্পিকার রাইট। তো ওটাতে গান বাজানো হয়েছে, গান বাজালাম, গান চলছে ওর মনের মতন। তা হঠাৎ দেখলাম ও ছাতের কিরকম, তুমি ছাতের গেট দিয়ে বেরিয়ে বাদিকে যাবে, আবার ডান দিকে যাবে, এরকমই তো ছাদ হয় না ন্যাচারাল। দরজা দিয়ে বেরিয়ে পুরো ছাদটা আর কি, তুমি বাঁ দিকে যাও কি ডান দিকটা যাও। যেহেতু মাঝখানে লিফটের ঘরটা ছিল, বাদিকটা আলাদা, আর ডান দিকে হচ্ছে ট্যাঙ্কি ফ্যাঙ্কি আছে, অনেক বড়, ওই বিল্ডিংটা খুব বড়, অনেক বড় ছাদটা ছিল। ন্যাচারালি আমি আমার মেয়ে এরকম হাঁটতে হাঁটতে খাচ্ছে, তো হঠাৎ কোনায় গেছে, গিয়ে না ওর মাকে ডাকছে, মাম্মি এদিকে আসো, মাম্মি এদিকে আসো। ছোট তখন আমার মেয়ের বয়স ম্যাক্সিমাম হবে 4 থেকে 5-এর মধ্যে। মাম্মি এদিকে আসো। তা আমার ওর মা গেল উঠে, বলছে মাম্মি এই দিদিটা কে মাম্মি দাঁড়িয়ে রয়েছে? নর্মালি ও জিজ্ঞেস করছে। আমার ওয়াইফ বলছে কোন দিদিটা মা? বলছে এই তো মাম্মি দাঁড়িয়ে আছে দিদিটা, দেখো না দিদিটা কিরম বাজে ভাবে আমার দিকে তাকিয়ে আছে। এরম ভাবে কেন তাকিয়ে আছে মাম্মি আমার দিকে? এত রাগ কেন দিদিটা? দেখো দিদিটা না দাঁত মুখ দাঁত দেখাচ্ছে আমাকে, দাঁত খিচায় না যেরকম, বুঝতে পেরেছো? ওরা যখন দাঁত খিচিয়ে যেরকম ভয় দেখায় বাচ্চাদের, বলছে ও মাম্মি দেখো না। মাম্মি বলতে বলতে আমার মেয়ে কেঁদে ফেললো ভ্যা করে। মাম্মি দেখো কিরম হাওয়াতে দাঁড়িয়ে আছে দিদিটা, আর আমার দিকে তাকিয়ে আছে, আমি তাকাবো না মুখের দিকে। হাওয়াতে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, এবার শোনো, আমি দেখো আবার গুজবাম্পস দিচ্ছে। ওই লিফটের ঘরের একটা জানলা, ওই সাইডে ছিল লিফটের ঘরের একটা জানলা ছিল, ঠিক আছে? এবার লিফটের ঘরে ওই জানলার কাঁচটা ভেঙে গেছিল হাওয়াতে। তো একটা বড় পলিথিন ওখানটায় ঝুলিয়ে রাখা ছিল, যাতে ও লিফটের ঘরে জল ঢুকে অনেক ক্ষতি হয়ে গেছিল। সে 8-10 দিন লিফট বন্ধ ছিল, এত জলের ঝাপটা এসছে, ও কিছু একটা উড়ে গেছিল ট্রান্সফরমার গুলো ওখান থেকে। তার জন্য একটা বড় প্লাস্টিক ওরা ঝুলিয়ে রেখেছে। প্লাস্টিকটা উড়ছে, সবাই উড়ছে, বাট প্লাস্টিকটা তো দেখে মনে হচ্ছে না কোনো মানুষ। আমি বলছি এটা তো প্লাস্টিক উড়ছে মাম। তখন বলছে বাবা তুমি কেন দেখতে পাচ্ছ না বাবা, এইটা না, এই তো দিদিটা দেখো না দেওয়ালের কোনায় দাঁড়িয়ে রয়েছে, দেখো না মাটির হাওয়ায় দাঁড়িয়ে আছে, দেখো না হাওয়ায় দাঁড়িয়ে আছে দিদিটা। হ্যাঁ, আমি তাকাবো না ওর মুখের দিকে? মাম্মি কি বাজে ভাবে আমার দিকে তাকিয়ে আছে গো। রীতিমতন ও যাকে দেখতে পাচ্ছে চোখে, সে ওকে দাঁত খিচিয়ে চোখ বড় করে শাসন করছে আর কি, বলতে মানা করছে। হ্যাঁ, কিন্তু আমরা
আমরা দুজন কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর আলো, ছাতে আলো, আলো মানে নর্মাল যেটা, তখন তো সন্ধে বলতে কটার সময়, তখন 8:30 9টা বাজে। 8:30 9টার সময় তো রাস্তাঘাটের আলো তো সব এসে পড়ছে ওখানে, রাইট? আর ওই বাড়িটার আশেপাশে তো অনেক ব্যানার ছিল, যে ব্যানার গুলো আছে না বাড়ির ওপরে, ব্যানারিং গুলো লাগানো থাকে, ব্যানারের উপর লাইট লাগানো থাকে, তো ব্যানারও তো লাইট গুলো এসে তো আমাদের ছাদে রিফ্লেক্ট হচ্ছে ওগুলো। তা ওই লাইটে আমি দেখতে পারবো না কেউ দাঁড়িয়ে রয়েছে যে। আমার মিসেস আমার হাতটা চেপে ধরলো, বাঁ হাত দিয়ে আমার ডান হাতটাকে চেপে ধরে মামকে বুকের মধ্যে জড়িয়ে নিল তাড়াতাড়ি করে। আমাকে আস্তে আস্তে কানে পাশ দিয়ে বলছে, ইন্দ্রজিৎ এসব হয় না, আমি তো জানি, আমি তো মানি না, কিন্তু ইন্দ্রজিৎ এই মাংস টাংসর গন্ধতেই মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে, জানো তো। আর খেতেও ভালো লাগছে না মাংসগুলো, মানে চিকেন গুলো খেতে ভালো লাগছে না। কেএফসি টেস্ট তো তুমি জানো কত সুন্দর সুস্বাদু টেস্ট হয় ওদের, কত ভালো গন্ধ, খেতেও ভালো লাগছে না, খাবারটাতে মনে হচ্ছে টেস্টলেস। বলছি ইন্দ্রজিৎ আমার মনে হয় আমরাই এটাকে নিমন্ত্রণ দিয়ে এনেছি, এই ব্যাপারটা শিগগিরই তুমি গোছাও, দেখাবে না তুমি ভয় পেয়ে গেছো, তুমি আস্তে আস্তে সব প্যাকেটের ভেতরে ঢোকাও, এভরিথিং, তোমার গ্লাস ফ্লাস যা যা আছে সব তুমি ঢোকাও। আমি যেহেতু ছাতে পার্টি করছিলাম একা একা বলে আমি প্লাস্টিকের গ্লাস নিয়ে গেছিলাম, যেগুলো ডিসপোজেবল প্লাস্টিকের গ্লাস। আমাকে বললো তুমি ডিসপোজেবল প্লাস্টিকের গ্লাস ফেলে দাও, আর ফেলে দিয়ে তুমি সব ব্যাগে গোটাও, চলে আস্তে আস্তে নেমে যাই তিনজন। আমি তো সব গুছিয়ে নিলাম, তাড়াতাড়ি করে গুছিয়ে টুছিয়ে নিয়ে ডিসপোজেবল গ্লাস গুলোকে ওপর থেকে বাদিকে আরতি সিনেমা হলের যে পেছনে ঝোপঝাড়টা, ওখানে সব গ্লাস ফ্লাস গুলো ফেলে দিলাম, খালি প্যাকেট ট্যাকেট যা ছিল তাড়াতাড়ি করে ওদেরকে আস্তে আস্তে ধরে 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 ওদেরকে নামালাম। নামিয়ে আমি বললাম একটা ফ্লোর আরো নেমে যাও, মানে আমরা চলো সিঁড়ি দিয়ে নামি, লিফটে যাব না। কেন জানি না, আমার মনে হলো লিফটে যদি, যেহেতু তার লিফটের ঘরের সামনে দেখা হয়েছে, যদি কোনো লিফটে আরো কিছু দেখতে দেখতে পায় আমার মেয়ে, হ্যাঁ না চলো সিঁড়ি দিয়ে নামবো সন্নিষ্ঠা, কোনো অসুবিধা নেই। আর আমরা তিনজনে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওদেরকে ধরে 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 তিনজন একসাথে, তিনজনকে ধরে 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 নামিয়ে থার্ড ফ্লোরে আসলাম। এসে গিয়ে ঢুকে গেলাম। আমার ওয়াইফ কি করলো, চিকেন বোধহয় আর 2-3টে ছিল চিকেন, পিজা গুলো খেয়ে নিয়েছে ওরা, 2-3টে বোধহয় চিকেন ছিল। আমাকে বললো যে এটা তুমিও আর খেও না, আমরাও খাবো না, ফেলে দাও, স্ট্রেট ওয়ে ফেলে দাও, কারণ একটা বাজে নজর লেগে গেছে জিনিসটা, আর খেও না। এটা না আমার কোনো, আর ওই সময় আমার রাস্তার ফুডের উপর কোনো, মানে কেএফসি মানে আমার কাছে রাস্তারই ফুড, আমার বাইরের খাবারে কোনো ইচ্ছে নেই, আমি খাই না। মানে আমার মেয়ে একবার খুব অসুস্থ হয়ে পড়েছিল বলে আমি ওর জন্য রান্নার কাজ শুরু করেছি, মানে আমি রান্না করতে পারি ওর জন্য, মানে ওকে আমি সব খাওয়াই, ওকে বাড়িতে খাওয়াই এভরিথিং। আমি ওকে তোমার কেএফসির জিঙ্গার বার্গারও বাড়িতে তৈরি করে দিই। আমি সব ওকে বাড়িতে খাওয়াই, শুধু বান কিনে নিয়ে আসি, চিকেন এনে আমি প্রিপারেশন করে সকাল থেকে প্রিপারেশন করতে থাকি, সন্ধ্যাবেলায় জিঙ্গার বার্গার তুই ওখানে একটা খাবি, আমি তোকে এখানে 3টে খাওয়াবো বাড়িতে। তো জিঙ্গার বার্গার ফার্গার ওকে সব আমি তৈরি করে দিই, ইভেন কি ভার্জিন মহিটো ফইটো খেতে চায়, এভরিথিং। ওকে আমি, কারণ ও খুব অসুস্থ হয়ে গেছিল একবার বাইরের খাবার খেয়ে খেয়ে, ওর একটা নিঃশ্বাসে কষ্ট হতো, তার জন্য ওরা ফেলে দিল, ওইগুলো ফেলে দিল। তারপর আমি খুব বিশ্বাসী, আমি ঈশ্বরে খুব বিশ্বাসী, আমি প্রচন্ড বিশ্বাসী ঈশ্বরে, এবং আমি যিশুর খুব ভক্ত। আমি হিন্দুর ছেলে কিন্তু আমি যিশুর ভক্ত। যিশুকে আমি কেন এত ভক্তি করি, কারণ আমি জানি যে একমাত্র যিশুই হিস্ট্রিতে, মানে যে যিশুই একমাত্র সত্য, কারণ সেই একমাত্র ছিল হিস্ট্রি যাকে স্বীকার করে, ঠিক আছে? আর যিশুকে চোখে দেখা গেছে এবং তার মিরাক্কেলও সে চোখেই দেখিয়েছে সবাইকে, খোলা চোখে। তার জন্য আমি যিশুকে ভীষণ বিশ্বাসী। সেটা নিয়ে আমি আরেকদিন তোমার সাথে গল্প করবো। তারপর আমরা নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে তখন আমাকে বললো, আমার ওয়াইফের এইসব জ্ঞান খুব বেশি আছে, ও বিশ্বাস করে সবকিছুই, কিন্তু অন্ধবিশ্বাস করে না। যেটা বিশ্বাস করে সেটাকে ও সাইন্টিফিক ভাবেও আর ভক্তি ভাবেও দুটোই একসাথে ও ইয়ে করে, ওটাকে মার্জ করে, তখন বোঝার চেষ্টা করে ওটাকে। তো আমাকে বললো
একমাত্র যেন কিছু হয়নি, কেন তোমার মেয়েকে ওরকম ভাবে ভয় দেখাতে পারেনি, বা তোমাকে কিছু, আমাদেরকে কিছু ক্ষতি করতে পারেনি, যাই দেখেছে তোমার মেয়ে তার ক্ষতিটা করতে পারলো না, কিসের জন্য বলো তো? বলো কিসের জন্য? মানে প্রথমত দেখো, তোমার প্রতি, তোমার আমার ঈশ্বর বা প্রভু যিশুর উপরে এতটাই বিশ্বাস, এবং আমরা সবসময় তাকে ধারণ করে রাখি, আমরা গলায় আমরা রোজারিও পড়ি, আমরা দুজনে, মানে মেয়ে পড়তো ছোটবেলায়, কিন্তু স্কুলের প্রবলেমের জন্য ওকে খুলে রাখতে হয়েছে। আমরা দুজন রোজারিও পড়ি, আমরা দুজন প্রেয়ার করি, যেরকম সময় রোজারিও প্রেয়ার করি, রোজারিওকে চান করাই, সেন্ট দিই তার মধ্যে, মানে আমরা রোজারিওকে ভক্তি করি। তো মানে যেহেতু দেখো আমরা দুজন রোজারিও পড়ে আছি, আর প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে নেগেটিভকে কাটে, ঠিক আছে? নেগেটিভকে কাটে। মদ হচ্ছে প্রেতের সব থেকে অপ্রিয় জিনিস, ঠিক আছে? তো মানে অপ্রিয় মানে কি, তুমি কোথাও শুনেছো যে কোনো মাতাল মানুষকে ভূতে ধরেছে? শুনেছো কোনোদিন? না। ওদের না এই গন্ধটা রিফ্লেক্ট করে, মানে ওদেরকে দূরে দূরে ভাগায়। আর ওদের অ্যাট্রাক্ট করে হচ্ছে পারফিউমারি হচ্ছে ওদেরকে অ্যাট্রাক্ট করে, আর এই হচ্ছে দূরে ভাগায়, এর গন্ধ। তো তার জন্য আমাকে বললো হয়তো দেখো এই কারণেই আমাদের উপরে কোন রকম ক্ষতি বা কিছু হতে পারলো না। এবং আমরা পরে শুনেওছি যে ওই মেয়েটি, যেটা আমার মেয়ে দেখেছে, ওই সিনেমা হলের পুরো নাকি এই জমিটা ছিল, এই যে বিল্ডিংটা যেটা হয়েছে, এই বিল্ডিংটা নাকি এই সিনেমা হলেরই আন্ডারে ছিল। আচ্ছা। জমিটা, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, সেই কাঁঠাল গাছটার তলায় পোতা হয়েছিল বডিটা, সেই কাঁঠাল গাছটা এই জমিটাতেই ছিল। জাস্ট একটা পাঁচিল দিয়ে ডিভাইড করে দিলে ওটা আলাদা হয়ে গেল তা নয়, কিন্তু কথাটা বোঝো, ম্যাগনেটিক পুলটা কিন্তু রয়ে গেছে। মানে যে জায়গাটাতে কাঁঠাল গাছটা ছিল সেই জায়গাটাতেই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল। এই টোটাল জমিটা সিনেমা হলের আন্ডারে ছিল, এবং যে পাশের বাড়ি, যারা বাবাই কথা বললাম, বাবায়ের বাবা কেস করে সিনেমা হল থেকে এই জায়গাটা নিয়ে নিল, কারণ এটা ছিল বাবাইদেরই জমি, ঠিক আছে? সিনেমা হল ক্যাপচার করে রেখেছিল এতটা জমি, কেস করে জমিটাকে ছাড়ানো হয়েছে। কিন্তু কাঁঠাল গাছটা ছিল আমাদের জমির, যে মানে আমি যে বিল্ডিংটায় থাকতাম, ওই যে পাঁচিল দেওয়া আছে না, মাঝখান দিয়ে একটা পার্টিশন পাঁচিল দেওয়া আছে, ওই পাঁচিলেরই একদম এন্টায়ার লাস্ট পয়েন্টে কাঁঠাল গাছটা ছিল। মানে কাঁঠাল গাছটা কেটে কিন্তু তারপর বিল্ডিং হয়েছে এবং পাঁচিলটা উঠেছে। এই বিল্ডিংটার মানে বিল্ডিংটা প্রেমিসেস প্লাস আমাদের প্রেমিসেস তো একই ছিল, একটাই, প্রেমিসেসটাই খারাপ। এবং সব থেকে বিল্ডিংটার একটা বাস্তু খুব খারাপ ছিল, ওরা বলতো, মোস্ট প্রবাবলি, আমি এত কিছু জানি না বাস্তু ফাস্তুর ব্যাপারে, আমি শুনেছিলাম এই যে এন্ট্রেন্স গেট, যেটা বিল্ডিং এর ভেতরে ঢুকছি, যে এন্ট্রেন্স গেটটা দিয়ে, সেই এন্ট্রেন্স গেটটা হচ্ছে তোমার বিল্ডিং এর এন্ট্রেন্স গেটটাই হচ্ছে উল্টো দিক, মানে ওইদিকে মুখ করে ঢুকতে নেই, এরকম আর কি, কোনো ঢোকানো বেরোনো উচিত না ওইদিকে মুখটা করে। গেটটা করা উচিত ছিল মেন রোডের দিকে, এন্ট্রেন্স গেটটা, বিল্ডিং এর ভেতরে যে এন্ট্রেন্সের গেটটা, ওটা যেদিকে করা, সেইটা হচ্ছে ওটা ঠিক দিক নয়। আমি নামটা নিতে বাধ্য হলাম, কারণ অনেক সময় অনেকে নাম নেয় না, জায়গাটা কি আছে না আছে। তুমি যদি পারো তো ওটা বিট করে দিও সিনেমা হলটার নামটা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। সিনেমা হলটা তো আপনি যেটা বলছেন এখন তো বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে তো সিনেমা হল বন্ধ হয়ে গেছে, তারপর অনেকে অনেক রকম ডিস্টার্ব করতে পারে গিয়ে, তারা হয়তো, অনেকে আছে না মাথা খারাপ মানুষ, তারা হয়তো গেটের তালা ভাঙলো, ভেঙে ভেতরে ঢুকে ফিল করার জন্য অনেক কিছুই করলো, ট্রেসপাসিং করলো জায়গাটায়, বুঝতে পেরেছো? কোথা থেকে শুনেছো? না পডকাস্ট থেকে শুনেছি। একটা ঝামেলা হতেও পারে, হলেও হতে পারে।
ঠিক আছে, সেটা নিয়ে অসুবিধা নেই। আজকের জন্য এই সেশনটাই থাকুক, আবার পরে তোমাকে আরো কিছু কথা রয়েছে, সেগুলো পরে একবার শেয়ার করবো আমি তাহলে। হ্যাঁ, আরো ঘটনা শুনবো আপনার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ